চারপাশে জঙ্গল আর পাহাড়ে ঘেরা অদ্ভুত এক রহস্যময় ছোট শহর। ভুল করে একবার কেউ এই শহরে আসলে সেই শহরের গোলকধাঁধার মধ্যে আটকে যায়, আর কখনই সেই শহরের গোলকধাঁধা থেকে বের হতে পারে না। এখানে আরও একটা বিপদ রয়েছে। সন্ধ্যা নামলেই একদল পিচাস মানুষের রূপ ধারণ করে জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরা প্রিয় মানুষের রূপ ধারণ করে মানুষকে তাদের কথার ছলে বশীভূত করে ফেলে, আর একবার তাদের ফাঁদে পা দিলেই তারা ভয়ঙ্করভাবে মানুষের ওপর আক্রমণ করে তাদের পুরো দেহ ছিন্নভিন্ন করে দেয়। সেখানে বিদ্যুতের ব্যবস্থা থাকলেও নেই কোনো টেলিযোগাযোগের ব্যবস্থা। বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা জায়গা। তো চলুন এরকমই একটা অদ্ভুত শহর এবং সেখানকার বাসিন্দাদের ভয়াবহ জীবন ধারণের গল্প শুনে আসি। কাহিনীর শুরুতেই দেখা যায় এক রহস্যময় গ্রামের ভেতর গল্পের এক প্রধান চরিত্র শেরিফ বয়েড স্টিভেন একটি ছোট ঘণ্টা বাজিয়ে সবাইকে নিজেদের ঘরের ভেতর ঢুকে পড়ার সংকেত দিচ্ছে। শেরিফ বলতে সরকারি কর্মকর্তা বা অভিভাবককে বোঝায়। বয়েড এখানকার অভিভাবক। তিনি এখানকার সবার সিকিউরিটি বা সুরক্ষার খেয়াল রাখেন। এটি এমন একটি গ্রাম যেখানে খুবই অদ্ভুত এবং রহস্যজনক কার্যকলাপ ঘটে। এই শহরে বসবাসকারী কেউ ইচ্ছে করে এখানে আসেনি, বরং পথ ভুলে মানুষ এই শহরে চলে আসে এবং একটি গোলকধাঁধার মাঝে আটকে পড়ে। একবার এই শহরে কেউ চলে এলে বাকিটা জীবন কেউ আর এখান থেকে বেরোতে পারে না। এখানে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা রয়েছে তা হলো সন্ধ্যা নামলেই একদল পিচাস মানুষের রূপ ধারণ করে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে। তারা মানুষকে বাইরে পেলেই আক্রমণ করে এবং খেয়ে বডিটা ছিন্নভিন্ন করে ফেলে। আর এই জন্যেই বয়েড রোজ সন্ধ্যার আগেই ঘণ্টা বাজিয়ে মানুষকে অ্যালার্ট করে দেয় যে বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আবার বাড়ি ফেরার পরও কিন্তু তারা নিরাপদ নয়। এখানে প্রতিটা বাড়ির দরজায় একটি বিশেষ পাথর আছে। এই পাথরটা রক্ষা কবচের কাজ করে। এটা থাকলে পিচাসগুলো আর বাড়ির ভেতরে ঢুকতে পারে না। কিন্তু কেউ যদি ভুলক্রমে রাতের বেলা বাড়ির দরজা বা জানালা খোলা রাখে তাহলে এই পাথরের কার্যকারিতা নষ্ট হয়ে যায় এবং পিচাসেরা সেই বাড়ির মানুষের ওপরে আক্রমণ করে। যাই হোক, এবার দৃশ্য পরিবর্তন হয় একটি ক্লিনিকে। সেখানে কেনি নামের এক পুলিশ আর ক্রিস্টি নামের এক ক্লিনিক কম্পাউন্ডার একসঙ্গে বসে খেলা খেলছিল। আসলে কেনির বাবা মিস্টার চেন এবং তার মা টিয়ান, এই পুরো পরিবারটাই এই গ্রামের ভেতরে আটকে পড়েছিল। কেনির বাবা চেনের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তার মানসিক অবস্থাও ঠিক ছিল না। তাই ক্লিনিকের ক্রিস্টি তার দেখাশোনা করত। আর কোথাও না কোথাও কেনি ক্রিস্টিকে পছন্দ করত, কিন্তু নিজের ভালোবাসার কথা প্রকাশ করার সাহস তার ছিল না। এরপর সন্ধ্যা নেমে আসে। এখানে দেখা যায় বয়েড তার শহরের ভেতরে থাকা একটি কলোনি হাউসকে দূর থেকে দেখছে, যেখানে তখনও কিছু বাচ্চা বাড়ির বাইরে ছিল। তবে সময় থাকতে তারাও ভেতরে ঢুকে পড়ে। যাই হোক, সন্ধ্যার আগে সবাই বাড়ি ফিরলেও ফ্রেড নামের একজন বারে অতিরিক্ত মদ্যপান করে বেহুশ হয়ে পড়ে থাকে। বার ম্যানেজার তাকে দেখে ধরে তুলতে পারে না, তাই বারের ম্যানেজার দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে যায়। ফ্রেডের স্ত্রী এবং তার মেয়ে তার জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, কিন্তু সে বাড়িতে না ফেরায় বাড়ির দরজা বন্ধ করে তারা ভেতরে ঢুকে পড়ে। মেরি তার মেয়ে মেগানকে বলে যে ঘরের সব দরজা জানালা বন্ধ করে ভেতরেই থাকবে, কেউ দরজা খুলতে বললেও খুলবে না। সন্ধ্যা নেমে আসায় মেরি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং ঝোলানো পাথরটা ঠিক আছে কিনা চেক করে দেখে। রাতে যখন তারা শুতে যাবে তখন ফ্রেডের মেয়ে মেগান জানালার বাইরে থেকে তার দাদির ডাক শুনতে পায়। অবুঝ বাচ্চা মেয়েটি কিছু না বুঝেই জানালার পর্দা সরিয়ে দেয় আর দেখে তার দাদির মতো দেখতে একজন মহিলা বাইরে দাঁড়িয়ে আছে। আসলে এটি একটি পিচাস ছিল। সেই সত্তাটি তখন তার দাদির রূপ ধারণ করেছিল এবং সে তখন মেগানকে বলে, বাবু, আমি এখানে একা আছি, তুমি তো আমার নাতনি, তোমার তো আমাকে সাহায্য করা উচিত। জানালাটা খুলে দাও, আমি ভেতরে আসব, বাইরে খুব ঠান্ডা। মেরি সেখানে পৌঁছানোর আগেই মেগান জানালা খুলে দেয়। ঠিক তখনই দাদি রূপে থাকা সত্তাটি এক ভয়ঙ্কর পিচাসের রূপে ঘরে ঢুকে এসে মা ও মেয়ে দুজনকেই হত্যা করে। সকালে মদের ঘর কাটিয়ে ফ্রেড যখন বাড়ি ফেরে তখন তার বাড়ির বাইরে অনেক লোক জড়ো হয়েছিল। তারা তাকে বলে, তুমি কি খেয়াল করনি গত রাতে কি হয়েছে? খুব রেগে গিয়ে বয়েড ফ্রেডকে গালাগাল আর মারধর করে কলার ধরে টেনে নিয়ে যায় এবং স্ত্রী সন্তানের বীভৎস লাশ দেখায়। বয়েড এই সবকিছুর জন্য ফ্রেডকেই দায়ী করে। তার কেয়ারলেসের জন্যই এসব কিছু হারাতে হলো। বয়েড কেনিকে নির্দেশ দেয় ফ্রেডকে গ্রেফতার করার জন্য। পরবর্তীতে তাকে এই অপরাধের জন্য শাস্তির আওতায় আনা হবে। এরপর বয়েড ফ্রেডের বাড়ির পাথরটি নিয়ে বেরিয়ে যায়। এদিকে ম্যাথিউস ফ্যামিলির জিম ম্যাথিউস আর তার স্ত্রী তেবিথা
জুলি এবং ইথানকে নিয়ে একটি আরভি কারে করে ট্যুরে বেরিয়েছিল, কিন্তু জঙ্গলের রাস্তায় জিম একটি বড় গাছ পড়ে থাকতে দেখায় তারা তাদের গাড়ি থামিয়ে দেয়। ঠিক তখন আকাশে কালো কাকেরা জোরে জোরে ডাকতে শুরু করে। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। বয়েড কলোনি হাউসের ওয়ার্ডেন ডোনার সঙ্গে দেখা করে এবং বলে যে সে তার ছেলের সঙ্গে দেখা করতে এসেছে। ডোনা বলে এটা তোমার এলাকা নয়, আসলে এই শহরকে দুটি অংশে ভাগ করা হয়েছিল, একটি কলোনি হাউস যা ডোনা দেখাশোনা করত, আর শহরের বাকি অংশ যা বয়েডের দায়িত্বে ছিল। বয়েডের ছেলে এলিস তার বাবার সঙ্গে না থেকে কলোনি হাউসেই থাকতো, তাই আজ বয়েড তার সঙ্গে দেখা করতে এসেছিল। এই সময় এলিস তার গার্লফ্রেন্ড ফাতেমার একটি পেন্টিং আঁকছিল। তার বাবা ভেতরে এলে ফাতেমা বাইরে চলে যায়। বয়েড ছেলেকে বলে যে গতকাল শহরে এক বড় দুর্ঘটনা ঘটেছে, ফ্রেডের পরিবারকে পিচাসগুলো হত্যা করেছে। আজ তাদের শ্রদ্ধা জানানোর সময়, সে চায় এলিসও সেখানে আসুক। এলিস বলে সে ভেবে জানাবে। এরপর আমরা দেখি ম্যাথিউ পরিবার পেছনের রাস্তা দিয়ে যেতে গিয়ে ভুল করে এই শহরেই ঢুকে পড়ে। শহরের দৃশ্য ছিল ভীতিকর, সব বাড়িঘর ভাঙাচোরা, গাড়িগুলো টায়ার পাংচার। শহরের সব মানুষ তখন ফ্রেডের মরে যাওয়া পরিবারকে শ্রদ্ধা জানাতে দাঁড়িয়েছিল। ম্যাথিউ পরিবার দূর থেকে তাদের দেখে কথা বলতে এগিয়ে আসে। বয়েড বলে এখনই যেন তাদের কিছু না জানানো হয়, নইলে তারা ঘাবড়ে যাবে। বয়েড নিজেই জিমের কাছে গিয়ে কথা বলে। জিম জানায় তারা পথ হারিয়ে ফেলেছে এবং শহর ছাড়ার জন্য কোনো রাস্তা আছে কিনা তা জানতে চায়। বয়েড বলে সোজা এই পথ ধরে যান, এই রাস্তা আপনাদের মেইন রোডে পৌঁছে দেবে। জিম দেরি না করে গাড়ি নিয়ে এগিয়ে যায়, কিন্তু বারবার সামনের রাস্তা ধরেও তারা ঘুরে ঘুরে আবার একই শহরে ফিরে আসে। কিন্তু তৃতীয়বারের মতো আবার সেই একই জায়গায় ফিরে এলে এবার তাদের বিস্ময়ের সীমা থাকে না। জিম এবার গাড়িটা পেছনে ঘুরিয়ে আবারও সামনের দিকে এগোতে থাকে। বয়েড এবার বুঝতে পারে তারা গোলকধাঁধায় ফেসে গেছে, তাই তাদের থামিয়ে আসল ঘটনা বলার সিদ্ধান্ত নেয়। এর মাঝেই আমরা দুই ভাই বোন সারা ও নাথানকে দেখি। সারা এই শহরের ডাইনারে ওয়েস্ট্রিট হিসেবে কাজ করে, নাথান শহরের সব পশু পাখির দেখাশোনা করত। ম্যাথিউ পরিবার পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তারা ভাবছিল তারা তো সোজা পথেই যাচ্ছে, কোথাও মোড় নিচ্ছে না, তবু কেন বারবার একই শহরে ফিরে আসছে। এই সময় শহরের শেরিফ বয়েড তার জুনিয়র ক্যানিকে বলে দেয় এখন সময় এসেছে ওদের সত্যিটা জানানোর, এবং গাড়ি পাংচার করার তার বিছিয়ে দেয়। ওদিকে বারবার একই পথে ঘুরপাক খাওয়ায় জিমের মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ তাদের সামনে আরেকটি গাড়ি চলে আসে, তাই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে জিম গাড়ি জোরে টার্নিংয়ে নিয়ে নেয়। ফলে গাড়িটা জঙ্গলের ভেতরে নেমে গিয়ে উল্টে যায়। সবাই গুরুতর আহত হয়, যদিও কেউ মারা যায় না। তবে ছোট ছেলে ইথানের পায়ে একটি লোহার রড ঢুকে যায়। একটি গাছ জিমের সিটের সঙ্গে ঢুকে গিয়ে সে নিজের সিটের সাথে আটকে যায়। জুলি কোমরে ব্যথা পেলে সে মোটামুটি ঠিকই ছিল। জিম চেষ্টা করেও নিজের সিট থেকে নড়তেও পারছিল না। অন্য গাড়িটাও একইভাবে গাছের সাথে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট করে। এই গাড়িতে দুজন বন্ধু টেবি এবং জেট ছিল। অ্যাক্সিডেন্টের পর টেবি আহত হয়ে গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে, তার বুকে আঘাত লেগেছিল। টেবি দুলতে দুলতে শহরের দিকে ছুটতে থাকে। রাস্তায় আরবি গাড়িটা থামানোর জন্য বয়েড এবং কেনি পেরেকের কার্পেট বিছাচ্ছিল। তখন টেবি তাদের কাছে গিয়ে অ্যাক্সিডেন্টের কথা জানায়। বয়েড কেনির সাথে টেবিকে হসপিটালে পাঠিয়ে দেয় এবং বয়েড নিজে দৌড়ে জঙ্গলের দিকে যায়। বয়েড গাড়িটি তল্লাশি করে জেট নামের এক ব্যক্তিকে পায়। জেট ড্রাগের নেশায় ছিল, সে ঠিকভাবে কথা বলতেও পারছিল না। বয়েড তাকে হাতকড়া পরিয়ে দেয়। এরপর বয়েড ট্রেলারের ভেতরে গিয়ে ম্যাথিউ পরিবারকে শান্ত করে একে একে সবাইকে বের করে আনে। ইথানের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসা জরুরি ছিল, তাই সে কেনিকে শহর থেকে সাহায্য আনতে বলে। ততক্ষণে কেনি টেবিকে হসপিটালে পৌঁছে দিয়ে সাহায্যের জন্য ডক্টর ক্রিস্টি, ফাদার রুদ্র এবং এলেসকে নিয়ে জঙ্গলে আসে। তারা জিম ফ্যামিলিকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সমস্যা বেঁধে যায় ইথানের জন্য। তার পায়ের রডটা বের করতে কয়েক ঘন্টা সময় লাগবে, অথচ সন্ধ্যা হতে মাত্র আর 40 মিনিট বাকি আছে। তাই বয়েড সবাইকে নির্দেশ দেয় তেবিথা ও জুলিকে নিয়ে শহরে ফিরে যেতে। বয়েড, জিম এবং ক্রিস্টি আরবি গাড়ির ভেতরেই ইথানের সাথে এখানেই রাত কাটিয়ে দিবে। ইথানের চিকিৎসা টেলারের ভেতরেই করতে হবে এবং অন্ধকার নামার আগেই জায়গা ছাড়তে হবে। জিম বারবার জানতে চায় অন্ধকার হলে কি হবে, কিন্তু বয়েড তখন সব ব্যাখ্যা করতে পারে না। এরপর ক্লিনিকে আমরা দেখি টেবির অবস্থা খুব খারাপ।
টেবির পাশে সারা নামের একটি মেয়ে বসেছিল। এমনিতে সারা ভালো মেয়ে, কিন্তু সে একটা অদৃশ্য শক্তির বশীভূত ছিল, যে ব্যাপারে সে এবং শুধু তার ভাই নাথান জানত। সারা টেবিকে সেবা করার সময় সারার উপরে সেই অশুভ শক্তিটা ভর করে এবং টেবিকে হত্যা করার নির্দেশ দেয়, এবং সারা তার চোয়ালে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে তাকে হত্যা করে। সে কেন এমন করলো তা সিরিজের পরের অংশে জানা যাবে। এদিকে ঘটে যায় আরও এক অঘটন। বয়েড এবং কেনি রাস্তা থেকে পেরেকের কাঁটাটা সরাতে ভুলে গিয়েছিল, ফলে সবাইকে নিয়ে শহরে ফেরার পথে তাদের গাড়িটা পেরেকে লেগে পাংচার হয়ে যায়। তাই গাড়ি থেকে নেমে তারা কলোনি হাউসের দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে অন্ধকার নেমে এলে ট্রেলারের ভেতর ক্রিস্টি ইথানের চিকিৎসা শুরু করে। বয়েড তার পকেটের পাথরটি ট্রেলারে লাগিয়ে দেয় এবং দরজা জানালাগুলো কাপড় দিয়ে ঢেকে দেয়, যাতে করে পিচাস ভেতরে ঢুকতে না পারে। জিম জিজ্ঞেস করে এই পাথরটা কি জন্য। বয়েড বলে খুব শীঘ্রই সে উত্তর পাবে। ঠিক তখনই আমরা দেখি জঙ্গলের ভেতর থেকে মানুষের ছদ্মবেশে পিচাসের দল জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে। একটু পরে পিচাসেরা বাইরে থেকে মানুষের কণ্ঠস্বরে ডাকতে শুরু করে। জিম মানুষ ভেবে গাড়ির দরজা খুলে দিতে যাচ্ছিল, কিন্তু বয়েড তাকে বাধা দেয়। জিম না বুঝে বয়েডের সাথে হাতাহাতি শুরু করে দেয়। বয়েড কোনোভাবে জিমকে চেপে ধরে এবং বোঝায় ওরা মানুষ না। ওদিকে বাকিদের পালাতে পালাতে বেশ অন্ধকার হয়ে যায়। কলোনি হাউসের ভেতর থেকে তাদের দেখে একজন ভাবে এরা হয়তো পিচাসের দল, তাই সে ঘণ্টা বাজিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। বাইরে থেকে তারা অনেক ডাকাডাকি করলেও ভেতরে কেউ দরজা খোলে না। ততক্ষণে বাইরে একদল পিচাসও চলে আসে এবং জুলি প্রায় হ্যালোসিলেট হয়েই গিয়েছিল। তখন কেনি এক পিচাসের ওপর গুলি চালায়। এতে ভেতরের মানুষেরা বুঝতে পারে বাইরে যারা আছে তারা আসলে মানুষ। তাই ডোনার নির্দেশে দরজা খুলে দেয়া হয় এবং সবাই ভেতরে ঢুকে পড়ে। তবে ডোনা নতুন আসা টেবিথা, জুলি এবং জেটকে ভরসা করতে পারছিল না, তাই তাদের যাচাই করার জন্য ডোনা তাদের হাত বেঁধে দেয়। পরে তাদের অবশ্য মুক্তি করে দেয়া হয়। এদিকে আহত ইথানের জ্ঞান ফিরে আসে এবং সে ব্যথায় কুঁকড়ে ওঠে। ক্রিস্টি তাকে শান্ত করার জন্য সেডেটিভ ইনজেকশন দেয়। এরই মধ্যে আবার পিচাসরা গাড়ির ওপরে উঠে তোলপাড় করতে শুরু করে। ক্রিস্টি এতে বিচলিত হয়ে পড়ে। বয়েড ক্রিস্টিকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে সাহায্য করে এবং ইথানের ওপরে ফোকাস রাখতে বলে। একটু পরে পিচাসদের অত্যাচার থেমে যায়। তখন বয়েডের সহযোগিতায় ক্রিস্টি ইথানের উরু থেকে রডটা বের করে ফেলে। যদিও ইথান প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা কাজটা করতে সক্ষম হয়। ক্রিস্টি ইথানকে একটি স্যালাইন দিয়ে দেয়, যাতে সে দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। এ সময় তার জিমের সাথে টুকটাক কথা হয়। ক্রিস্টি জানায় সে পুরোপুরি ডাক্তার না, সে মেডিকেলের 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল, আর সেই সময় সে এখানে আটকে পড়েছিল। এখন সে এখানে ডাক্তারের দায়িত্ব পালন করছে। জিম জানায় যে সে একজন ইঞ্জিনিয়ার। এদিকে এলিস জেটকে বাঁচিয়ে নিজের ঘরে শুইয়ে দেয়। জেট পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তার কোনো হুঁশ ছিল না, তাই তাকে একটি বেডের সাথে বেঁধে রাখা হয়। এরপর আমরা ডোনাকে দেখতে পাই, যে তখন টেবিথার কাছে এসে বলে তোমরা খুব বড় বিপদে পড়ে গেছো। আমি এখন যা বলতে যাচ্ছি তাতে হয়তো তোমাদের বিশ্বাসই হবে না। টেবিথা বলে তুমি আসলে কে? এসব কি বলছো? আমাদের এখানে বন্দি করে রেখেছো কেন? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তখন ডোনা বলতে শুরু করে এই গ্রামটি অভিশপ্ত। সন্ধ্যা নামলেই জঙ্গলের ভেতর থেকে কিছু পিচাস আসে, যারা মানুষের মাংস ছিঁড়ে খায়। আর যেমন করে এই সিরিজের নাম ফ্রম, আর বাংলাতে যার অর্থ দাঁড়ায় কোথা থেকে। এই সময় আমরা জুলিকেও দেখি, যার হাত বাঁধা ছিল। তখন সেখানে ভিক্টর নামের এক লোক আসে এবং বলে আমি এই শহরে আসা প্রথম মানুষদের একজন। আমার পিচ খেতে খুব ভালো লাগে, কিন্তু ডোনা আমাকে দেয় না। তুমি কি এর মধ্যে থেকে কিছু খেতে চাও? তবে জুলির কাছে ভিক্টরকে একটু সন্দেহজনক মনে হচ্ছিল, তাই সে তার সঙ্গে কথা না বলে তাকে চলে যেতে বলে। ঠিক তখনই ফাতেমা সেখানে চলে আসে এবং বলে ভিক্টর এমনই, তবে আমাদের মধ্যে ওই সবচেয়ে পুরনো মানুষ। ও কারো ক্ষতি করে না, শুধু কথাবার্তাগুলো একটু অদ্ভুত। চাইলে তুমি আমার সঙ্গে কথা বলতে পারো, আমি তোমার বন্ধু হতে চাই। এরপর ফাতেমা জুলিকে এলিসের ঘরেও নিয়ে যায়। সেখানে জুলি এলিসের অনেকগুলো পেন্টিং দেখে বুঝতে পারে যে এলিস খুব ভালো একজন পেইন্টার, যার লাইফ স্কেচিং করতে খুব ভালো লাগে। এর মাঝে আমরা কেনিকে দেখতে পাই, যে তখন ফাদার খাত্রি ও এলিসের সঙ্গে কথা বলছিল। কেনি বলে রাত হয়ে গেছে, রক্ষা কবচ পাথরটি কেবল 4 দেয়ালের ভেতরেই কাজ করে। এই মুহূর্তে বয়েড, ম্যাথিউ পরিবারের জিম, ক্রিস্টি আর ইথান টেলারের ভেতরেই আছে। তাদের ওপর এখন মৃত্যুর ভয় ঝুলে আছে।
আমাদের যেভাবেই হোক ভোরের প্রথম আলো ফুটতেই বেরিয়ে গিয়ে তাদের দেখতে হবে। কে জানে আজ সকালে যেটা দেখেছি তাদের সঙ্গেও সেটাই না ঘটে। ফাদার খাত্রি ও কেনি একসঙ্গে ড্রিঙ্কস করছিল। ফাদার খাত্রি বলে, আমিও এই জায়গায় আসা প্রথম দিককার মানুষদের একজন। আমি নিজের চোখে অনেক লাশ দেখেছি। এই হিংস্র পিচাসগুলো রাতে বের হয় এবং তাদের শিকারদের আত্মীয় স্বজনের রূপ ধরে তাদের প্রলুব্ধ করে। কখনো বন্ধু, কখনো পরিবারের সদস্য সেজে আসে। আমরা তাদের কথায় বিশ্বাস করে দরজা খুলে দেই, আর তখনই এরা নিজেদের আসল রূপ দেখায়। আজ পর্যন্ত কেউ এদের হাত থেকে বাঁচতে পারেনি। শুধু এই তিলিস্মি পাথরেই আমাদের চার দেয়ালের ভেতরে এদের হাত থেকে বাঁচিয়ে রেখেছে। এটা না থাকলে হয়তো আমরাও আজ বেঁচে থাকতাম না। এদিকে জুলি তখন নিজের পরিবারের ওপর আগেই বিরক্ত হয়েছিল। এই বয়সে মেয়েদের একটু স্বাধীনতা আর নতুন বন্ধুদের দরকার হয়, যাতে নিজের কষ্ট ভুলে থাকা যায়। তাই এখানে এসে ফাতেমা ও এলিসের সঙ্গে পরিচয়ের পর সে একটু খুশি হয়ে ওঠে। এদিকে ডোনা টেবিতাকে তখন নিজের বোনের গল্প বলে। আমরা দুজন একসঙ্গে টেলারে করে আসছিলাম। পথে সেই পিচাস আমাদের ওপর আক্রমণ করে। আমার চোখের সামনেই ওরা আমার বোনকে ছিঁড়ে খায়। প্রাণ বাঁচাতে আমি জঙ্গলের ভেতর ঝোপের আড়ালে লুকিয়ে পুরো রাত কাটাই। যখন ওরা আমার বোনকে খাচ্ছিল তার চিৎকার এখনো আমার কানে বাজে। এই কথা শুনে তেবিথার অবশেষে বিশ্বাস হয় যে এই শহরটি এক মৃত্যুকূপ, যেখান থেকে কখনো বেরোনো যায় না। অনেকবার সবাই এখান থেকে বেরোবার চেষ্টা করেছে, কিন্তু বারবার ঘুরে আবার এখানেই ফিরে এসেছে। এদিকে আমরা ভিক্টরকে দেখি, যে কিছু অদ্ভুত ড্রয়িং আঁকছিল। তার আঁকাগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো শিশু ক্রেস করছে। সে কেন এসব আঁকছে, এসবের রহস্য আমরা পরে জানতে পারবো। এদিকে সারা টেবিকে খুন করে বাড়িতে ফিরে গিয়ে গোছলে ঢোকে। সে নিজের কৃতকর্মের জন্য খুবই অনুতপ্ত ছিল। সে নিজের ইচ্ছেতে এগুলো করে না। বাইরে থেকে তার ভাই নাথান ডাক দিলে সারা তাওয়াল জড়িয়ে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে আসে এবং ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। নাথান বাইরে থেকে উকি দিলে সারার রক্তমাখা কাপড় দেখে বুঝে যায় সারাকে দিয়ে অদৃশ্য শক্তি আবারও খুন করিয়েছে। সারা তাকে বলে, যাই হোক, কাউকে সত্যিটা বলো না যে রাতে দরজাটা আমি খোলা রেখেছিলাম। আমার কারণেই বাকিদের মৃত্যু হয়েছে। নাথান বোনকে সাপোর্ট দিয়ে বলে, সেসব সামলে নেব, কিন্তু প্লিজ ভবিষ্যতে আর এসব করো না। সারা বলে, আমি বাধ্য, আমাকেও এখান থেকে বেরোতে হবে, আর এটাই একমাত্র রাস্তা। সে কোন রাস্তার কথা বলছিল তা পরে ব্যাখ্যা করা হবে। অন্যদিকে আরবি কারে ক্রিস্টি একটু ঘুমিয়ে পড়েছিল। একটা দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। তখন বয়েড জানায় চিন্তার কিছুই নেই, সকাল হয়ে গেছে, তাই তারা এখন নিরাপদ। একটু পরে কেনি, ফাদার, রুদ্র, তাবিথা এবং জুলি তাদের নিতে আসে। পরিবারটি একসঙ্গে মিলিত হয়ে খুব খুশি হয়। তেবিথা তার ছেলে ইথানকে জড়িয়ে ধরে, কারণ রাতটা তাদের জন্য ভীষণ কষ্টের ছিল। তারা গাড়িতে করে প্রথমে সবাইকে কলোনিতে নামিয়ে দেয়। তারপর ফাদার, রুদ্র, কেনি এবং ক্রিস্টি হাসপাতালে আসে। হাসপাতালে দরজা খোলা দেখেই কেনি একদম আতঙ্কিত হয়ে যায়। সে বুঝে যায় ভেতরে খারাপ কিছু ঘটেছে। সবাই ভাবতে থাকে ক্লিনিকের দরজা কিভাবে খোলা রইল। আসলে সারা বাড়ির ফেরার সময় হাসপাতালের দরজা খোলা রেখেই চলে গিয়েছিল। ফলে পিচাসেরা ভেতরে ঢুকে সবার ওপর আক্রমণ করে সবাইকে মেরে ফেলেছে। আর এই হসপিটালে শুধু টেবিই না, বরং কেনির মানসিক ভারসাম্যহীন বাবাও ভর্তি ছিল। কেনি ভেতরে গিয়ে বাবার ছিন্নভিন্ন দেহটা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর কেনি তার বাবাকে কবর দেওয়ার জন্য গাছ থেকে কাঠ কাটছিল, যেখানে আমরা কেনির পুরো শরীর রক্তে ভেজা অবস্থায় তাকে কুঠার দিয়ে কাট কাটতে দেখি। সে বয়েডকে বলে, আমার বাবা আর আমি একসঙ্গে দাবা খেলতাম, দাবার গুটিগুলোতে রক্ত লেগে আছে, তাই আমাকে এই কাঠ দিয়ে নতুন গুটি বানাতে হবে। এদিকে বয়েডও খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ গত 3 মাসে প্রায় 96 দিন এই শহরে একটি ঘটনাও ঘটেনি, অথচ আজ হঠাৎ করে 6 জন মারা গেছে। নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। এইসব ভাবতে ভাবতেই সে তার পোস্ট অফিসে বসে পড়ে, যা একরকম তার জেলও ছিল। তখন সে একটি চাবির দিকে তাকিয়ে থাকে, যার ওপর একটি নৌকার চিহ্ন আঁকা ছিল। এদিকে আমরা ইথানকে দেখি। বোন জুলি তার সাথে খেলা করছিল, কিন্তু ইথান বারবার বাইরে তাকাচ্ছিল। জুলি জিজ্ঞেস করে সে বাইরে কি দেখছে, কিন্তু ইথান মিথ্যা করে বলে কিছু না। আসলে ইথান তার সমবয়সী সাদা ড্রেস পরা একটি ছেলেকে দেখতে পায়, যেটা সে ছাড়া আর কেউই দেখতে পায় না। তাই সে ব্যাপারটা গোপন করে রাখে। একটা থমথমে পরিবেশ নিয়ে সেই দিনটা কেটে যায়। এখন প্রশ্ন, এই ছেলেটি কি ভালো আত্মা না খারাপ আত্মা? এটা কি তাদের জন্য নতুন কোনো অশুভ সংকেত? বয়েড কিভাবে এই 6টি মৃত্যুর রহস্য ভেদ করবে? ম্যাথিউ পরিবার কি এই ভুতুরে শহরে ঠিকভাবে টিকে থাকতে পারবে? যাই হোক, পরের দিন মাঝরাতে দীর্ঘক্ষণ অজ্ঞান থাকার পর জেডের জ্ঞান ফিরে।
জ্ঞান ফিরেই নিজের হাত পা বাঁধা দেখে সে ছটফট করতে শুরু করে। তখন ডোনা আগে তাকে শান্ত করে। এরপর জেডের কাছে সে পুরো ঘটনা এক্সপ্লেন করে। একদিনের জন্য স্মৃতি ভুলে থাকায় জেডের এসবের কিছুই বিশ্বাস হচ্ছিল না। সে বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে যায় এবং একজনের সাইকেল নিয়ে শহরে ঘুরতে বের হয়। কিছুক্ষণ পর সে ডাইনারের রেস্টুরেন্ট দেখতে পেয়ে সেখানে খেতে ঢুকে পড়ে। এদিকে ফাদার রুদ্র জিম এবং তাবিথাকে নিয়ে তাদের নতুন থাকার জায়গা দেখানোর জন্য বের হয়। ফাদার তাদেরকে ফ্রেডের বাড়িতে নিয়ে যায়, যেটা এখনো খালি পড়েছিল। কিন্তু তেবিথা মেগানের রুমে গিয়ে রক্তাক্ত অবস্থা দেখে আতঙ্কিত হয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। সে এই বাড়িতে থাকতে চায় না, কিন্তু জিম বলে, আমরা সত্যি এখানে আটকে পড়েছি। যেভাবে বাকিরাও এখান থেকে বেরোনোর পথ খুঁজে পাইনি, আমরাও হয়তো পাবো না। তাই এখন এখানেই থাকতে হবে। এটাই আমাদের জীবন। পথে রাস্তার পাশে একটি বক্সের মতো দেখতে পেয়ে তাবিথা জিজ্ঞেস করে, এটা কি? ফাদার জানায় এটাকে তারা পানিশমেন্ট বক্স বলে। এখানকার সব নিয়ম এবং আইন হলো নিজেদের প্রোটেক্ট করা, কিন্তু কেউ যদি সে নিয়ম ভাঙে এবং তার জন্য কারো প্রাণ চলে যায়, তাহলে তার জন্য শাস্তির বিধান রয়েছে। আর তার শাস্তি হলো তাকে এক রাত রক্ষা কবচ ছাড়াই এই বক্সের ভেতর কাটাতে হবে। যদিও কাউকে এখন পর্যন্ত এই পানিশমেন্ট দেয়া হয়নি, তবে আজ রাতে ফ্রেডকে প্রথমবারের মতো এই পানিশমেন্ট দেয়া হবে, কারণ ফ্রেডের অবহেলার কারণেই তার মেয়ে এবং স্ত্রীকে পিশাচদের হাতে মরতে হয়েছে। এদিকে ইথান তখন টুকটাক হাঁটতে পারে। এলিস তাকে একটি ওয়াকিং ক্রেচ বানিয়ে দিয়েছে। সেটা দিয়ে সে হাঁটতে হাঁটতে কলোনি হাউসের পেছনের দিকে চলে আসে। সে মূলত তার দেখা ছোট্ট ছেলেটিকে খুঁজছিল। তখন তার ভিক্টরের সাথে দেখা হয়ে যায়। ভিক্টর কিছুটা পাগলা কিসিমের, তার যেটা মনে চায় সে সেটাই করে। এই মুহূর্তে সে একটা গাছকে গবেষণা করছে। তার ধারণা এই গাছ হাঁটাচলা করতে পারে। ভিক্টরের অদ্ভুত কাণ্ড দেখে ইথান তাকে এটা সেটা প্রশ্ন করতে থাকে। এতে ভিক্টর বেশ বিরক্ত হয়ে যায় এবং ইথানকে চলে যেতে বলে। ইথান চলে যাচ্ছিল, কিন্তু তার আগে জিজ্ঞেস করে ভিক্টর সেই সাদা ড্রেস পরা ছেলেটাকে দেখেছি কিনা। ইথান কখনো ছেলেটিকে কলোনির ভেতরে যেতে দেখেনি, তাই ওর ধারণা ছেলেটি এদিকে কোথাও থাকে। ইথানের মুখে অদৃশ্য ছেলেটির কথা শুনে ভিক্টর বেশ চমকে যায়। আর কেউ না জানলেও ভিক্টর এই ছেলেটার ব্যাপারে জানত। তবে এই ব্যাপারে বিস্তারিত কথা বলার আগেই জুলি সেখানে চলে আসে এবং ইথানকে ধমক দিয়ে ভিক্টরের কাছ থেকে চলে আসতে বলে। ইথান চলে যাওয়ার সময় ভিক্টর তাকে বলে, ছেলেটির সাথে আবার দেখা হলে ইথান যেন ভিক্টরের পক্ষ থেকে হাই বলে। ইথান খুশি মনে জুলির কাছে চলে যাওয়ার পরে জুলি তাকে কড়া করে বলে দেয় যে যেন ভিক্টরের থেকে দূরে থাকে, কারণ সে একটা পাগল। যাই হোক, এদিকে জেড নাস্তা শেষ করে বাইরে বেরিয়ে শহরটা ঘুরে দেখছিল। তখন সে একটা পাতাল ঘর দেখতে পায়। সে সাইকেল রেখে ভেতরে ঢুকে এবং একটা দরজা খুলতেই দেখে একটা লাশের ওপরে পাথর চাপা রয়েছে। লাশটা হঠাৎ তার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। ঘটনার আকস্মিকতায় জেড চমকে উঠে ছিটকে পড়ে। দ্বিতীয়বার চোখ মেলতে সে দেখে সেখানে কেউ নেই। সে মনে করে সবটাই তার মনের ভুল, কিন্তু দেয়ালে সে অদ্ভুত একটা সিম্বল দেখতে পায়, যদিও সে সিম্বলের অর্থ বুঝতে পারে না। এরপর সে বের হয়ে আবারও শহরে ফিরে আসে। ফিরে এসে জেড দেখে ফাদার শহরের সবাইকে নিয়ে একটি মিটিং ডেকেছে। শহরে নতুন আসা মানুষগুলো এখানে সিদ্ধান্ত নেবে তারা মূল শহরে থাকতে চায় নাকি কলোনি হাউসে থাকতে চায়। জিম, তাবিথা এবং ইথান মূল শহরে থাকার জন্য বেছে নেয়, কিন্তু জুলি জানিয়ে দেয় সে কলোনি হাউসে থাকবে। এই নিয়ে তাবিথা অনেক বিরোধিতা করে, কিন্তু কোনো লাভ হয় না। এই সিদ্ধান্তে যদিও মেথুই পরিবার খুবই রেগেছিল, তারা তাদের মেয়েকে বোঝানোর চেষ্টা করে কেন সে কলোনি হাউস বেছে নিল, কিন্তু এটা ছিল তার নিজের সিদ্ধান্ত। এখন বয়েড বলে যে এখন এই সিদ্ধান্ত স্থায়ী। তার নিজের ছেলেও তাকে ছেড়ে কলোনি হাউসেই থাকতে চেয়েছিল, তাই এতে আপত্তির কিছু নেই। এখানে সবার নিজেদের মর্জি মাফিক চলার স্বাধীনতা রয়েছে, তাই জুলির কলোনিতে থাকার সিদ্ধান্তকে মেনে নেওয়া হয়। এ সময় আজ রাতে ফ্রেডের শাস্তির ব্যাপারেও আলোচনা হয়। এসব দেখে জেডের সবকিছু ছেলে মানুষই ব্যাপার মনে হয়। সে উচ্চস্বরে হাসতে শুরু করে। তখন বয়েড রেগে গিয়ে তাকে কলার ধরে মিটিং থেকে বের করে দেয়। এরপর কেনি জেডকে নিয়ে কবরস্থানে যায় এবং টেবিল লাশ দেখায়। টেবিল লাশ দেখার পরে জেড কিছুটা হুঁশে ফেরে এবং কাঁদতে শুরু করে। সেখানে আমরা চ্যান পরিবারকে দেখতে পাই, মানে কেনি এবং তার মা টিয়ানকে। যদি এই সময়টা তাদের জন্য ভীষণ কষ্টের ছিল, কারণ কেনির বাবার সদ্য মৃত্যু হয়েছে। টিয়ান পুরোপুরি ভেঙে পড়েছিল।
তবুও এই অবস্থাতেও সে এখানকার মানুষদের খাবার পরিবেশন করতে চাইছিল। এই ফাঁকে আমরা এখানকার ওয়েস্টেজ সারাকে দেখি, যার কারণেই আগের রাতের সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কিন্তু এ বিষয়ে কেউ কিছু জানতো না। এদিকে বয়েড ফ্রেডকে তার স্ত্রী এবং সন্তানের কবরের কাছে নিয়ে আসে। ফ্রেড বলে, আমাকে একটু সময় দাও, ওদের সঙ্গে থাকতে দাও। আমি জানি আজ আমার শেষ দিন, কিন্তু একটু একা থাকতে চাই। ডাইনারে কেনি জেডকে পুরো টাউনের ব্যাপারে বলতে থাকে। সন্ধ্যা নামার পর অজানা কিছু প্রাণী ঘুরে বেড়ায়, যারা মানুষকে ছিঁড়ে খায়। আগের দিন যাদের বাঁচানো হয়েছিল তারা ট্রেলারের ভেতরে লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচিয়েছিল। একটি রক্ষা কবচ আছে যা 4 দেয়ালের ভেতরে আমাদের রক্ষা করে। কিন্তু জেডের কাছে এসব কথা তখনও বাজে গল্পই মনে হচ্ছিল। সে কেনিকে বলে, তুমিও দারুণ অভিনয় করছো, তোমার তো পুরস্কার পাওয়া উচিত। পরের দৃশ্যে আমরা বয়েডকে চার্চে ফাদার খাত্রির সঙ্গে কথা বলতে দেখি। বয়েড বলে, আপনি একজন ধর্মযাজক, মানুষকে সৎপথে চলার পরামর্শ দেন। আজ আমার সামনে ভীষণ কঠিন সিদ্ধান্ত। আমি একটি পাপ করতে যাচ্ছি, কিন্তু সেই পাপ বাকিদের জন্য শিক্ষা হবে। এটা কি করা উচিত? খাত্রি বলে, জীবনে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। একটি খারাপ কাজ যদি 1000 ভালো ফল বয়ে আনে, তবে সেটা করা উচিত। এখানে ফ্রেডকে শাস্তি দেওয়ার কথা হচ্ছিল। বয়েড একটি টর্চার বক্স বানিয়েছিল, যার ভেতরে কোনো রক্ষা কবচ পাথর রাখা হয় না। অপরাধীকে সেখানে বসিয়ে রাখা হয় সারা রাত। রাতে হিংস্র দানবরা এসে তাকে ছিঁড়ে খায়। যদি কারো গাফলতির কারণে বহু মানুষের মৃত্যু হয়, তাহলে এটাই শাস্তি। আজ ফ্রেডের সঙ্গেও তাই হওয়ার কথা ছিল, কিন্তু বয়েড এটা করতে চাইছিল না। সে ফ্রেডকে রক্ষা কবচ পাথরটি দিয়ে বলে, এখান থেকে 10 কিলোমিটার দূরে জঙ্গলে একটি ছোট ঘর আছে। এই পাথর নিয়ে সেখানে গিয়ে সারা জীবন কাটিয়ে দাও, এটাই তোমার শাস্তি। ফ্রেড বলে, এই পাথর খুবই মূল্যবান, নতুন পরিবারটির এটার বেশি দরকার। আমি নিজের সন্তান হারিয়েছি, আর কারো সন্তান হারাতে দিতে চাই না। পাথরটা ওদের দাও, আমি টর্চার বক্সের শাস্তির জন্য প্রস্তুত। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বয়েড ফ্রেডকে টর্চার বক্সে ঢুকতে বলে জানায় যে রক্ষা কবচ ছাড়া তাকে সারা রাত এখানেই থাকতে হবে। একদিকে সবাই 4 দেয়ালের ভেতরে ঢুকে পড়েছে। ম্যাথিউ পরিবারও তাদের দেয়ালে টাঙানোর জন্য একটি পাথর ঝুলিয়ে রাখে। এদিকে কলোনি হাউসে জুলি তার নতুন বন্ধুদের সঙ্গে খুশি। অন্যদিকে বয়েড মনে মনে ভাবছে, আজ রাতে ফ্রেডের সঙ্গে কি হবে। তারপর দৃশ্য ফ্রেডের দিকে যায়, যেখানে রাতের অন্ধকারে সেই পিচাসগুলো এসে তার দেহ টুকরো টুকরো করে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, বয়েড এই রক্ষা কবচ বা এই টেলিস্মি পাথরগুলো পেল কোথা থেকে? জেড কিভাবে এখান থেকে বেরোবে? ভিক্টর আসলে গাছগুলো থেকে কি জানতে চায়? আমরা দেখেছি কিভাবে অজানাই শহরে মানুষ এসে আটকে পড়ে, যেখানে বেরোনোর কোনো রাস্তা নেই। বয়েড এই শহরের শেরিফ, সবসময় চেষ্টা করে যাচ্ছে এই অচেনা মানুষগুলোর প্রাণ বাঁচাতে। ম্যাথিউ পরিবারও এখন এই শহরের অংশ হয়ে গেছে। আর অতীতের ভুলের কারণে ফ্রেড নামের একজন মানুষ সেই হিংস্র দানবদের হাতে প্রাণ হারিয়েছে। এরপর আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়। আমরা দেখি এই শহরে আসা প্রথম ব্যক্তি ভিক্টর, যে ছোটবেলায় এখানে এসে পৌঁছেছিল। সেটাই সেই বেসমেন্ট যেটা আমরা আগে দেখেছিলাম। বাইরে বেরিয়ে ভিক্টর দেখতে পায় ছিন্ন ভিন্ন লাশ ছড়িয়ে আছে। কে করলো এটা? কেন করলো? এর কারণ জানতেই ভিক্টর শহরে আসে, আর এখান থেকেই গল্প এগোতে থাকে। এরপর দেখানো হয় জুলি ঘুমাচ্ছিল। ভিক্টর তার ছবি এঁকে সেটা নিয়ে আসে। জুলি ভয় পেয়ে যায়, তার কাছে যেন না আসে। তখন ফাতেমা এসে বলে, চলো কিছু এক্সাইটিং করি। এরপর আমরা বয়েডকে দেখি, যে ভাঙা টর্চার বক্সের ভেতরে পড়ে থাকা ফ্রেডের ছিন্ন ভিন্ন দেহ দেখছে। এখন সেটা দাফন করার পালা। দৃশ্য ডাইনারে যায়। সারা সেখানে কাজ করতে এসেছে। জিম তার স্ত্রীর খারাপ অবস্থার দিকে তাকিয়ে থাকে। তাবিথা বারবার বলে, জুলি কেন এমন সিদ্ধান্ত নিল? সে চাইলে আমাদের সঙ্গেই থাকতে পারত। কোথাও কি আমাদের মানুষ করাই ভুল ছিল? জিম তাকে বোঝায়, বাচ্চারা বড় হয়, তাদের এক সময় স্বাধীনতা দরকার। পুরনো কথা ভুলে সকালের নাস্তায় মনোযোগ দেয়াই ভালো। জিম যখন ছেলেকে নিয়ে বেরোচ্ছে, তখন দেখে বয়েড ফ্রেডের লাশ কাঠের গাড়িতে টেনে নিয়ে যাচ্ছে দাফনের জন্য। পথে ফাদার খাত্রির সঙ্গে তার দেখা হয়। খাত্রি বলে, এই শাস্তি গ্রামের ভালোর জন্যই ছিল। এতে মানুষ ভবিষ্যতে ভুল করতে ভয় পাবে। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। বয়েড শুধু বলে, গাড়িটা ভালো করে ধুয়ে দিও। এরপর আমরা দেখি জেড কেনিকে বেসমেন্টে নিয়ে যায়। জেড বলে, আমি এখানে এক লাশ দেখেছি। এক বিশাল পাথরের নিচে চাপা পড়েছিল। সে নড়ছিল না, কিন্তু আমাকে তাকিয়ে দেখছিল। ছাদে এক অদ্ভুত চিহ্নও ছিল, কিন্তু এখন আর নেই। কেনি জেডের কথায় গুরুত্ব না দিয়ে চলে যায়। ডাইনারে টিয়ান নতুন অতিথিদের জন্য খাবার বানায়। ইথান বলে সে আপেল পাই খেতে চায়।
জিম বাথরুমে গেলে ভিক্টর এসে ইথানকে সেই সাদা কাপড় পরা বাচ্চাটাকে খুঁজতে যাওয়ার কথা বলে। ইথান রাজি হয়ে যায়, কিন্তু জিম এসে ভিক্টরকে ধমকায় এবং তার পরিবার থেকে দূরে থাকতে বলে। কলোনি হাউসে ফাতিমা জুলিকে বোঝায় এখানে সবাই মিলে কাজ করে, সবাই স্বাধীন। জুলি নিজের মতো জীবন চায়। তাবিথা এসে তাকে বাড়িতে ফেরাতে চাইলেও নিয়ম অনুযায়ী সেটা সম্ভব না। যাওয়ার সময় সে নিজের সোয়েটার দেয়, জুলি সেটা না নেয়, ফাতেমা সেটা রেখে দেয়। কেনি জেটকে মানচিত্র দেখায়। দেশের নানা জায়গা থেকে মানুষ নিখোঁজ হয়ে এখানে এসে পড়েছে, মনে হয় এই জায়গায় তাদের বেছে নিয়েছে। জেট বলে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নিশ্চয়ই কোনো প্যাটার্ন আছে। তখন হঠাৎ রেডিও বাজে, জেট রেডিও নিয়ে দৌড়ে পালায়। জিম ও তেবিথার মধ্যে কথা হয়, তারা বিচ্ছেদের পথে ছিল। তাদের আগের ছেলে থমাসের মৃত্যুর কষ্ট আজও রয়ে গেছে। হঠাৎ ভিক্টর এসে ইথানকে নিয়ে জঙ্গলে চলে যায়। ভিক্টর বলে এই জঙ্গল আর গাছগুলো বিশেষ। সে গাছের ভেতর পাথর ঢুকিয়ে দেখায়, পাথরটি গাছের ভেতর দিয়ে আকাশ থেকে পড়ে। গাছটা এক ধরনের পোর্টাল। জিম সেখানে পৌঁছে রেগে যায়। ভিক্টর বন্দুক বের করে বলে সে ক্ষতি করতে চায় না, শুধু কিছু খুঁজছে। পরে সে নিজের পুরনো ড্রয়িং দেখে, ছোটবেলার স্মৃতি মনে করে। প্রথমবার এই শহরে এসে সে সাদা পোশাকের এক ছেলেকে দেখেছিল। জিম বয়েডকে জানায় ভিক্টর বিপজ্জনক। বয়েড বলে ডোনার সঙ্গে সে কথা বলবে। জুলি কলোনি হাউসে নিজের নতুন ঘর পায়। এলিস তার জন্য সুন্দর একটি ছবি এঁকেছে। জুলি অনেক খুশি হয়। এদিকে আমরা দেখি ভিক্টর উন্মাদের মতো কলোনি হাউসের পাশে কবর খুঁড়ছে। এখন প্রশ্ন, ভিক্টর এতগুলো কবর কেন খুঁড়ল? এরপর আমরা দেখি ম্যাথিউ পরিবার ডাইনারে বসে লাঞ্চ করছে। ঠিক তখনই সারার হাতে একটি অজানা বার্তা ভেসে ওঠে, কিল দ্য বয়। এরপর দৃশ্য সরে যায় তার ভাই নাথানের কাছে, যে পশুর খোয়ারে নিজের গরু, ছাগল, মহিষ আর ভেড়া চড়াচ্ছিল। এমন সময় তার কাছে খবর আসে তার বোন সারা হঠাৎ মৃগী রোগের খিঁচুনিতে ডাইনারে অজ্ঞান হয়ে পড়েছে। খবর পেয়ে নাথান ছুটে যায় ক্লিনিকে। আমরা দেখি ক্রিস্টি সারার পাশে বসে তার সঙ্গে কথা বলছে। সে জানতে চায় কতদিন ধরে এই সমস্যা হচ্ছে, এটা কি বহু বছরের পুরনো নাকি সম্প্রতি শুরু হয়েছে। সারা জানায় আগে কখনো এমন হয়নি, সম্প্রতি সময়েই হঠাৎ এসব ঘটছে। এই সময় তদন্ত করতে করতে বয়েড সেখানে পৌঁছায়। ক্রিস্টি তাকে জানায় ডাইনারে কাজ করার সময় হঠাৎ খিঁচুনি ওঠায় সারা অজ্ঞান হয়ে যায়। এখন সে তার তত্ত্বাবধানে আছে, চিকিৎসা চলছে। এখানে আমরা লক্ষ্য করি বয়েডের হাত অজান্তেই কাঁপছে। মনে হচ্ছিল সারার মতো কোনো অসুখ তার মধ্যেও বাসা বেঁধেছে, কিন্তু সে নিজের দুর্বলতা প্রকাশ করে না, কারণ সে জানে সে দুর্বল হলে শহরের মানুষ আর কার ওপর ভরসা করবে। যাওয়ার সময় বয়েড মজা করে ক্রিস্টিকে জিজ্ঞেস করে কেনির সঙ্গে কি তার কোনো সম্পর্ক আছে। ক্রিস্টি তা অস্বীকার করে। এরপর সে জানায় নাথান আসছে এবং এই মুহূর্তে সারা তার সঙ্গে দেখা করতে চায় না। বয়েড দরজার সামনে নাথানকে থামিয়ে বলে তোমার বোন ঘুমাচ্ছে, শহরের অবস্থা খারাপ, কিন্তু সবকিছু আমার নজরদারিতে আছে। তুমি বাড়ি গিয়ে বিশ্রাম নাও, সারা ঠিক হলেই বাড়ি ফিরে যাবে। এরপর দৃশ্য যায় ম্যাথিউ পরিবারের দিকে। জিম এখান থেকে বেরোনোর উপায় খুঁজতে নিজের পরিবারকেই প্রশ্ন করতে শুরু করে। সে ঘরের দেয়ালকে ব্ল্যাকবোর্ড বানিয়ে লিখতে থাকে, এই শহরের অদ্ভুত বিষয়গুলো কি, কোন কোন প্রশ্নের উত্তর জানা জরুরি। যে প্রশ্ন মনে আসে সব লিখে ফেলো, কোনো না কোনো উত্তর আমাদের এখান থেকে বেরোনোর পথ দেখাবে। সন্ধ্যা নামতেই ক্লিনিকে আবার সারার হাতে সেই বার্তা আসে, কিল দ্য বয়। ছোট ইথানকে মারার জন্য সে পকেটে একটি সার্জিক্যাল ব্লেড লুকিয়ে রাখে, তবে তখনই বেরোতে পারে না, কারণ ক্রিস্টি সেখানে ছিল। তাই সে তার সাথে গল্প করতে থাকে এবং কিছুক্ষণের জন্য নিজের ভয়ঙ্কর স্মৃতি ভুলে ক্রিস্টির সাথে স্বাভাবিক কথা বলে। সারা বলে কিভাবে সে আর তার ভাই ওয়াশিংটন থেকে ছুটিতে বেরিয়েছিল। হঠাৎ রাস্তার মাঝে পড়ে থাকা একটি গাছ তাদের পথ আটকে দেয়, আর ঘুরতে ঘুরতেই তারা এই ভুতুরে শহরে এসে পড়ে। ক্রিস্টিও বলে তার সঙ্গেও প্রায় একই ঘটনা ঘটেছিল, যেন এই জায়গায় তাদের বেছে নিয়েছে। এখান থেকে বেরোনোর পথ কেউ জানে না, তবে কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই আছে। এরপর সারা জানায় তার স্বপ্নে অজানা সত্তারা আসে। তারা বলে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, চারদিকে রক্ত ছড়াবে, কিছু নির্দিষ্ট মৃত্যু ঘটাতে হবে, তবেই স্বর্গের পথ খুলবে। ক্রিস্টি কিছুই বুঝতে পারে না। এরপর দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জিম তার স্ত্রী তাবিথার সঙ্গে আলোচনা করে কি প্রশ্ন করলে এখান থেকে বেরোনোর রাস্তা পাওয়া যেতে পারে। তাবিথা বলে এতদিন যারা বেঁচে আছে তারা তিলিস্মি পাথরের কারণেই বেঁচে আছে,
যদি সেই পাথর সঙ্গে নিয়ে শহরের বাইরে যাওয়া যায় হয়তো তাহলে এখান থেকে বেরোতে পারবো। জিম বলে, এটা ভালো প্রশ্ন, দেয়ালে লিখে ফেলো। ক্লিনিকে ফিরে দেখা যায় সারা সুস্থ হয়ে গেছে। বেরোনোর সময় নাথান তাকে জিজ্ঞেস করে, আবার কি সেই বার্তাগুলো আসছে? এখন কার নাম লেখা আছে? সে জানতো যখনই সারা কোনো বার্তা পায় কাউকে হত্যা করতে হয়, কিন্তু কেন সেটা রহস্যই ছিল। এদিকে কলোনি হাউসে জুলি খুব খুশি, সে নতুন বন্ধু পেয়েছে। ফাতিমা জানায় সবাই মিলে নদীতে যাবে। প্রথমে জুলি রাজি না হলেও পরে চলে যায়। অন্যদিকে জেড চুরি করা নষ্ট রেডিও নিয়ে পরীক্ষা করতে গিয়ে টমকে দেখে। তার আকর্ষণে সে সেই বাড়িতে ঢুকে পড়ে যেখানে একটি ছোট বার বানানো ছিল। টম জানায় এই জায়গায় বাঁচা কঠিন, তাই দুঃখ ভোলার জন্য এই ব্যবস্থা। সময় মতো ঘরে না ফিরলে ভয়ঙ্কর শাস্তি হয়। জেড জানতে পারে টম আসলে কলেজের দর্শনের অধ্যাপক, আর সে বুঝতে পারে বেসমেন্টে দেখা প্রতীকটি হয়তো এখান থেকে বেরোনোর চাবি। এদিকে সারা ম্যাথিউসের বাড়িতে আসে। তার লক্ষ্য ইথান। সে ইথান ও তাবিথাকে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। সরল ইথানও বেরিয়ে পড়ে। অন্যদিকে নদীতে জুলি আর বন্ধুরা আনন্দ করছে। ফাতিমা তার ভয়াবহ অতীতের গল্প শোনায়, কিভাবে একদিন তার বাবা খুন হয়, পরিবার ধ্বংস হয়, আর সেখান থেকে পালিয়ে এসে সে এই শহরে পৌঁছে যায়। ঠিক তখনই এলিস এসে সবাইকে বলে, পুরনো দুঃখ ভুলে আনন্দ করো। এই সময় সারা তাবিথাকে পশুর খোয়ারে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর সে ব্লেড হাতে ইথানকে মারতে যায়, কিন্তু হঠাৎ নাথান এসে বাধা দেয়। ফাদার খাত্রিও পৌঁছে যায়। ধস্তাধস্তির মধ্যে ভুল করে সারা নিজের ভাই নাথানকেই হত্যা করে ফেলে। ইথান পালিয়ে যায় এবং জুলির কাছে আশ্রয় নেয়। পুরো শহর সেখানে জড়ো হয়। জিম ক্ষোভে ফেটে পড়ে। বয়েড জানায় সবচেয়ে বড় বিপদ এখন সারা। সে জঙ্গলে পালিয়েছে। অন্ধকার নামলে পিচাসরা তাকে মেরে ফেলবে, না হলে শহরে ফিরলেই তার বিচার হবে। বাড়ি ফিরে জিম দেয়ালে লেখে, হোয়াই সারা ওয়ান্টস টু কিল মাই সান। বয়েড ক্রিস্টিকে জানায় সারা ইথানকে মারতে চেয়েছিল। সার্জিক্যাল নাইফটি ক্লিনিক থেকেই নেওয়া। এরপর বয়েড বলে, সে এমন এক পথে যাবে যেখানে হয় সে মারা যাবে, নয়তো সবাইকে বাঁচানোর পথ খুঁজে বের করবে। বয়েড আর কেনি নাথানের দেহ দাফন করছে। লাশের সংখ্যা বাড়ছে। জেট গাড়ির ব্যাটারি দিয়ে রেডিও চালানোর চেষ্টা করছে। জুলি কবরগুলোর দিকে তাকিয়ে নিজের পরিবারের কথা ভাবছে। ফাদার খাত্রী মানুষদের আশা দেখায়। পরে সে গোপনে চার্জের নিচে লুকিয়ে রাখা সারার কাছে যায়। সে আসলে পালায়নি, তাকে বন্দি করে রাখা হয়েছে। বয়েড কেনিকে জানায় সে চলে গেলে শহরের দায়িত্ব কেনির ওপর পড়বে। কেনি তা মানতে চায় না। ম্যাথিউ পরিবারের জিম বুঝতে পারে এখানে সবকিছুই নকল, তবুও বিদ্যুৎ ছাড়াই আলো জ্বলছে। এই সময় জেডও সেখানে পৌঁছে যায় এবং বলে সে পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন তোমাদের কাছেও পরিষ্কার হয়ে গেছে যে এখানকার সব তার, সব সুইচ, সব কেবল সবই নকল। অর্থাৎ এই শহরটা ইচ্ছাকৃতভাবেই এমনভাবে বানানো হয়েছে যাতে শুধু আমাদেরই বিদ্যুৎ পাওয়া যায়। আর যদি এখানে বিদ্যুৎ থাকে তাহলে এখান থেকে বাইরে সিগন্যাল যাওয়া সম্ভব। আমাদের সেটাই খুঁজে বের করতে হবে। এরপর দৃশ্য যায় পাদ্রির কাছে, যিনি সারাকে বন্দি করে রেখেছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করেন, তুমি কেন বাচ্চাদের হত্যা করতে যাচ্ছিলে? আর আমি এটাও জানি সেদিন ক্লিনিকের দরজাটা তুমিই খোলা রেখে গিয়েছিলে। তখন সারা বলতে শুরু করে, ওই অজানা সত্তাগুলো শুধু স্বীকার করতে জানে। তারা কখনো আমাদের তাড়া করে না, ধীরে ধীরে এগিয়ে আসে, কারণ তারা জানে আমরা এখান থেকে পালাতে পারবো না। তারা আমাকে একটা মাধ্যম বানিয়েছিল, কিছু কাজ করতে বলেছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল আমি যদি তাদের দেওয়া কাজগুলো সম্পূর্ণ করতে পারি সবাই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। সেই কারণেই আমাকে ওই শিশুটিকে মারার নির্দেশ দেওয়া হয়েছিল। এতে আমার কোনো দোষ নেই। তুমিও যদি আমার সাথে যোগ দাও তাহলে আমরা একসঙ্গে এখান থেকে বেরোনোর পথ খুঁজে পেতে পারি। এদিকে জিম জেডের সঙ্গে তার গাড়ি থেকে ব্যাটারি আর কিছু কেবল খুলে নিচ্ছিল। তাদের ধারণা ছিল ভালো মানের কেবল পেলে সিগন্যাল পাঠানো আরো সহজ হবে। অন্যদিকে দৃশ্য যায় ডাইনারে। সেখানে তেবিতা তার ছেলে ইথানকে নিয়ে টিয়ানের সঙ্গে দেখা করতে আসে। সে জানায় তার বাড়িতে আগের লোকজনের রেখে যাওয়া কিছু পুরনো জিনিসপত্র পড়ে আছে যেগুলো তার দরকার নেই, তাই সে ডাইনারের স্টোর রুমে সেগুলো রাখতে চায়। টিয়ান বলে অনেকেরই জিনিস সেখানে রাখা আছে, তুমি গিয়েই রেখে দাও। স্টোর রুমে গিয়ে তেবিথা একটি খুব পুরনো ব্রেসলেট খুঁজে পায় যেটা তার স্বামী জিমের ছিল এবং যা 15 বছর আগে হারিয়ে গিয়েছিল। টেক্সাসে হারিয়ে যাওয়া সেই ব্রেসলেট এত বছর পরে এখানে কিভাবে এলো? এটাই ছিল এক ভয়ঙ্কর রহস্য যার সমাধান এখন তেবিথাকেই বের করতে হবে। এরপর জিম ও জেড শহরের সবচেয়ে উঁচু গাছে উঠে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে। জেড গাছে উঠতে পারে না,
তাই জিম উপরে ওঠে। জিম যখন উপরে উঠে সিগন্যাল পাঠাচ্ছিল তখন নিচে দাঁড়ানো জেড অদ্ভুত কিছু জিনিস দেখতে শুরু করে। তার হাত থেকে রক্ত ঝরতে থাকে। উপরে তাকিয়ে সে মৃত মানুষের ঝুলন্ত লাশ দেখতে পায়। জেড আতঙ্কে পাগল হয়ে যায় এবং দৌড়ে পালায়। তার কানে মানুষের চিৎকার ভেসে আসে। মনে হয় 1940 সালের সরকারি কিছু পুরনো সৈনিক এসে তার ওপর হামলা করছে। সে পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই জিম নিচে নেমে আসে এবং তাকে বোঝায়, এখানে আসলে এমন কিছু ঘটছে না। কেউ তোমাকে মারতে আসেনি। এখানে শুধু আমি আছি। এগুলো সবই তোমার হ্যালুসিনেশন। এরপর দৃশ্য আবার সারার দিকে যায়। সে ফাদার পাদ্রিকে জানায় একটা কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। চারদিকে রক্ত ছড়াবে, অনেক মৃত্যু ঘটবে। এক ভয়াবহ দৃশ্য আসছে। সেই শয়তানি আত্মাগুলো তাকে দিয়ে খারাপ কাজ করাতে চায়। পাদ্রি তখন তাকে একটি পেন্সিল আর কাগজ দিয়ে বলে, ওরা তোমাকে যা বলছে সব লিখে ফেলো। এরপর সেই আত্মাগুলো সারার শরীরে ভর করে তার হাত দিয়ে কাগজে কিছু লিখে দেয়। পাদ্রি সেই লেখা নিয়েই রহস্য ভেদ করতে বেরিয়ে পড়ে। এদিকে জিম গাছ থেকে পাওয়া সিগন্যালগুলো ট্র্যাক করার চেষ্টা করে। সে বুঝতে পারে রেডিও কাজ করছে, কিন্তু সিগন্যাল দুর্বল। আরও উঁচু জায়গায় সেট করতে হবে, তবেই ভালোভাবে সিগন্যাল ধরা পড়বে। অন্যদিকে জেড, যে পালিয়ে এসেছিল, ডাইনারে বসে পড়ে। টিয়ান তাকে খাবার দেয়। যেহেতু টাউন সেরেমনিতে জেডও একটি পাথর বেছে নিয়েছিল, তাই এখন তাকেও কারো বাড়িতে থাকতে হবে। টিয়ান তাকে নিজের বাড়িতে থাকতে বলে। এই সময় জেড সেই চিহ্নটি আঁকছিল যা সে বেসমেন্টে দেখেছিল। টিয়ান বলে, এই চিহ্নটা আমি আমার স্টোর রুমে রাখা একটি বইতেও দেখেছি। সে জেডকে সেখানে নিয়ে যায়। বইটা খুঁজে পাওয়া যায়, যেখানে আরেকজন মানুষও একই চিহ্ন এঁকে রেখেছিল। অর্থাৎ এই চিহ্নটাই সম্ভবত এখান থেকে বেরোনোর চাবি। এরপর দৃশ্য যায় বয়েডের দিকে। সে তার কিছু কাপড় গুছিয়ে নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল কেনির অবস্থা ভালো নয়। সে কেনির কাছে যায়। কেনি কাটা গাছের কাঠ কেটে দাবার গুটি বানাচ্ছিল। এদিকে তাবিথা বাড়ি ফিরে ভাবে, এই বাড়িতে বিদ্যুৎ আসছে কোথা থেকে। সে দেয়াল ভেঙে দেখে নিচে বেসমেন্টের পথ। বেসমেন্টে নেমে দেখে তারগুলো মাটির নিচে চলে গেছে। সে জিমকে বলে, যদি আমরা মাটি খুঁড়ে এই তারগুলোর উৎস খুঁজে পাই তাহলে বোঝা যাবে বিদ্যুৎ আসছে কোথা থেকে। হয়তো সেখান থেকেই বাইরে যাওয়ার পথও পাওয়া যাবে। তাই তারা খোঁড়াখুড়ি শুরু করে দেয়। এদিকে ফাদার খাত্রী কাগজে আঁকা নকশা অনুযায়ী একটি জায়গায় ঘুরতে যায় এবং সেখানে 10 বছর আগে নিজের লুকিয়ে রাখা কিছু প্রমাণ খুঁজে পায়। আসলে পাদ্রী হওয়ার আগে খাত্রী একটি অপরাধ করেছিল। এই ভুতুরে শহরে আসার পর সে পাদ্রী হয়। সে হতবাক হয়ে যায়, কারণ এগুলো সে এমন সময় লুকিয়েছিল যখন আশেপাশে কেউ ছিল না। সম্ভবত আত্মারা তাকে দেখেছিল এবং এখন সারার শরীরের মাধ্যমে তার পুরনো স্মৃতি ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ যদি আত্মাদের কথা সত্যি হয় তাহলে এখান থেকে বেরোনো সম্ভব। এদিকে বয়েড এবং কেনি বোলিং বল খেলছিল, কিন্তু আগের মতোই বয়েডের হাতে অসুখ আবার দেখা দেয়। হঠাৎ তার হাত শক্ত হয়ে যায়, তাই সে ঠিকমতো খেলতে পারে না। যাই হোক, এরপর দেখা যায় কলোনি হাউসে এক ব্যক্তি প্রতিদিন সন্ধ্যার আগে দেয়ালে একটি ছোট ফুলের তোড়া রেখে দিত। রাতে এক দানব মানুষের রূপে সেই ফুল নিতে আসতো এবং বলতো, প্লিজ আমাকে ভেতরে ঢুকতে দাও, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাদের ভালোবাসা কি পূর্ণ করবে না? এই তীব্র সাসপেন্সের মধ্যেই চলতে থাকে এই সিরিজের সমস্ত এপিসোড। এখন প্রশ্ন হচ্ছে, এই দানব কি বাড়িতে ঢুকে সেই প্রেমিক সহ কলোনি হাউসের সবাইকে মেরে ফেলবে? বয়েডের হাতের রোগ কি কখনো সেরে উঠবে? সারা যে আত্মাদের সঙ্গে চুক্তি করেছে তারা কি সত্যি বেরোনোর পথ দেখাবে? আর জিম কি বেসমেন্ট ঘুরে বিদ্যুতের উৎস খুঁজে পাবে? অন্যদিকে বয়েড তার স্ত্রীর কবরের পাশে বসে ভাবছে তার পরের পদক্ষেপ কি হবে। এইদিকে কলোনি হাউসের সেই ব্যক্তি যে কিনা প্রতিদিনের মতো আজও দেয়ালের পাশে ফুলের তোড়া রেখে দিয়েছিল। কলোনি হাউস সাজানো হয়েছে কারণ নতুন সদস্যের আগমন উপলক্ষে অনুষ্ঠান। এখানে সবাই নেশা করে, পার্টি করতে ভালোবাসে। ফাতিমা জুলিকে বলে আজ সে তার মায়ের দেয়া সোয়েটার পরবে, আর জুলিকেও তার মায়ের দেওয়া সোয়েটার পরতে বলে। জুলি বলে সে ভেবে জানাবে। এই সময়ে এলিস চলে আসে এবং বলে সে ড্রিঙ্ক আনতে যাচ্ছে, কারো লাগবে কি? জুলি না করে দেয়, তার মুড ভালো নেই। এলিস চলে যায়। এদিকে ভিক্টর স্টোর রুমে পিচ খুঁজতে গেলে ডোনা তাকে বাধা দেয়। সে জানায় সব পিচ সরিয়ে ফেলেছে, আর বয়েডের কাছ থেকে ভিক্টরের বিরুদ্ধে অভিযোগ এসেছে। তার কাছে একটি বন্দুক আছে। ভিক্টর বলে বন্দুকটি তার নিরাপত্তার জন্য। সে পিচ না নিয়েই চলে যায়। তারপর দৃশ্য যায় ম্যাথিউ পরিবারের দিকে। তাবিথা ইথানকে গল্প পড়ে শোনায়। সে ঘুমিয়ে পড়ে।
অন্ধকার নামায় তাবিথা দরজা জানালা বন্ধ করে দেয়। জেড এখন কেনির বাড়িতে থাকে। সে বলে কিছু একটা খুঁজছি, কিন্তু প্রতিবারই কিছু একটা মিস হয়ে যাচ্ছে। সেই রহস্যেই লুকিয়ে আছে এখান থেকে বেরোনোর উত্তর। শহরে বয়েডের সঙ্গে ফাদার খাত্রির দেখা হয়। বয়েড জানায় সে আবার জঙ্গলে যাবে, ঠিক আগের বারের মতো। রাতে তার কোনো আশ্রয় থাকবে না, দানবরা আক্রমণ করতে পারে, তবুও এটাই একমাত্র পথ। খাত্রি বলে সে চাইলে তার সঙ্গে যাবে, একসঙ্গে বাঁচবে, আর প্রয়োজন হলে একসঙ্গে মরবে। শেষে জিম তাবিথার সঙ্গে বসে ভাবতে থাকে কেন তাদেরই বেছে নেওয়া হয়েছে। বেসমেন্ট খুঁড়ে বিদ্যুতের উৎস খুঁজে পেলে কি বাইরে যাওয়ার পথ মিলবে? অতিরিক্ত চিন্তায় জিম প্রায় পাগল হয়ে যায়। তাবিথা তাকে শান্ত হতে বলে। পার্টিতে ডোনা ঘোষণা করে জুলি এখন পরিবারের নতুন সদস্য। আজ ফাতিমার এখানে 2 বছর পূর্ণ হয়েছে। সবাই বেঁচে আছে, তাই এই আনন্দের উৎসব। সবাই ড্রিঙ্ক নিতে শুরু করে। এদিকে ফাদার খাত্রি আর বয়েড পরের দিনের যাত্রার পরিকল্পনা করে এবং সে তার অপরাধের কথা বয়েডকে জানায়। খাত্রি তার পুরনো অপরাধের কথা স্বীকার করে। এক শিশুকে সাহায্য না করার জন্য আজও সে অপরাধবোধে ভোগে। সে সেই স্মৃতিচিহ্নগুলো জঙ্গলে পুঁতে রেখেছিল, যার কথা শুধু সেই জানত। ওই সময় সেখানে আর কেউই উপস্থিত ছিল না, কিন্তু গতকাল হঠাৎ করেই আমার সামনে একটি পেন্টিং এসে যায়, যা আমাকে সেখানে ঘোরাঘুরি করতে বাধ্য করে। আর সেই পেন্টিংয়ে ঠিক সেই সব জিনিসই ছিল যেগুলো আমি মাটির নিচে লুকিয়ে রেখেছিলাম। তাহলে এটা কিভাবে সম্ভব? এমনও তো হতে পারে যে আমরা সবাই আসলে মারা গেছি আর মৃত্যুর পর এই শহরে শাস্তি ভোগ করার জন্য এসে পড়েছি। এটাও হতে পারে যে যেদিন আমাদের গাড়ি পথ হারিয়েছিল তখনই হয়তো আমাদের দুর্ঘটনা ঘটেছিল আর আমরা সবাই মারা গিয়েছিলাম। এখন আমরা আত্মার রূপে এই শহরের ভেতর বাস করছি। এর উত্তরে বয়েড বলে এটা জানা যাবে তখনই যখন আমরা এই শহর থেকে বেরোতে পারবো। কিন্তু তার আগে আমাকে এটা বলো, এই পেন্টিংটা তোমাকে কে দিয়েছে? তখন বাধ্য হয়ে পাদ্রিকে সত্য বলতে হয়। সে বলে আমি তোমার সঙ্গে মিথ্যে বলেছিলাম। সারা জঙ্গলে পালিয়ে যায়নি, বরং আমি নিজেই তাকে আমার চার্চের নিচে বন্দি করে রেখেছিলাম। এই কথা শুনে বয়েড ভীষণ রেগে যায়। তার দিকে বন্দুক তাক করে বলে তুমি এত বড় ভুল করলে কিভাবে? তোমাকে তো আগে আমাকে সব জানানো উচিত ছিল। তোমাকে তো নিজেকেই বক্সে ঢুকিয়ে দেওয়া উচিত। এদিকে দৃশ্য বদলে কলোনি হাউসে যায়। সেখানে সেই লোকটি যে প্রতিদিন ফুলে তোড়া রাখত, তার রাখা ফুলটি তোলে এক মেয়ে জানালার কাছে এসে দাঁড়ায় এবং বলে হেনরি, আজ আমাদের শেষ রাত। আমি আর তোমার সঙ্গে এই সম্পর্কে থাকতে পারছি না। তুমি শুধু আমার জন্য তোড়া রাখো, কিন্তু কখনো জানালাটা খোলো না। তাহলে আমাদের ভালোবাসা পূর্ণ হবে কিভাবে? হেনরি বলে দেখো, আমি তোমাকে খুব ভালোবাসি। প্রায় 6 মাস ধরে আমি তোমার জন্য প্রতিদিন এই তোড়া রেখে আসছি, কিন্তু আমারও কিছু বাধ্যবাধকতা আছে। আমি এই জানালা খুলতে পারি না। মেয়েটি বলে তুমি যদি জানালা না খোলো তাহলে বুঝবে কিভাবে আমি একজন ভালো মানুষ? আমি তোমার কোনো ক্ষতি চাই না। কথার ফাঁদে পড়ে হেনরি জানালাটা খুলে দেয়। সঙ্গে সঙ্গেই সেই দানব ভেতরে ঢুকে পড়ে। প্রথমে তারা একে অপরকে চুমু দেয়, কিন্তু হঠাৎ করেই সেই পিচাসের নখ লম্বা হয়ে যায়, দাঁত বড় হয়ে ওঠে, আর মুহূর্তের মধ্যেই হেনরির প্রাণ চলে যায়। এরপর আমরা দেখি জিম তার বেসমেন্টে ঘোরাঘুরি করছে। সে ইতিমধ্যেই অনেক বড় একটা গর্ত করে ফেলেছে। তার স্ত্রী তাবিথাও তাকে সাহায্য করতে শুরু করে। ঘুরতে ঘুরতে তারা ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। তখন জিম বলে আমাদের একটু বিশ্রাম নেওয়া দরকার। এদিকে দৃশ্য চলে যায় পিচাসের দিকে। জানালাগুলো খুলে ফেলায় এখন আরও অসংখ্য পিচাস কলোনি হাউসে ঢুকে পড়েছে। এই সময় ভিক্টরকে দেখা যায়। সে তার ঘরের ভেতর পুরনো আঁকাগুলো দেখছিল। ঠিক তখনই জুলি সেখানে আসে এবং বলে আমাকে ভুল বোঝো না, এমনিতে তোমাকে আমার পছন্দ নয়, কিন্তু এই মুহূর্তে কলোনি হাউসে কোনো ঘর খালি নেই। সবাই নিজেদের ব্যক্তিগত মুহূর্তে মদ্যপানে ব্যস্ত। শুধু তোমার ঘরটাই ফাঁকা ছিল, তাই একটু বসে সময় কাটানোর কথা ভাবলাম। কিন্তু তুমি কি করছো? কোথাও পালানোর চেষ্টা করছো নাকি? ভিক্টর বলে খুব বড় একটা বিপদ আসতে চলেছে। আমি এখান থেকে পালাচ্ছি। তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে চলে এসো। এরপর দৃশ্য যায় জেডের দিকে। সেই স্টোর রুম থেকে পাওয়া বইটা পড়তে শুরু করে। সে দেখে কিছু পাতা জোড়া লেগে আছে। সেগুলো খুলতেই একটা ছবি দেখতে পায়। তখন টিয়ান এসে বলে এটা তো ভিক্টর। যদিও ছবিতে যে লোকটা দাঁড়িয়ে আছে সে বড় ভিক্টর নয়। গাড়ির পাশে যে ছোট ছেলেটিকে দেখা যাচ্ছে সেই ছোট ভিক্টর। এই ছবি কে তুলেছিল আর কেই বা লুকিয়ে রেখেছিল?
এটাও এক বিশাল রহস্য। এরপর আমরা দেখি কলোনি হাউসের ভেতরে সব পিচাস ঢুকে পড়েছে এবং একে একে সবাইকে হত্যা করতে শুরু করেছে। কারো চোয়াল ছিঁড়ে ফেলে তো কারো মাথা ভেঙে দেয়, কারো পেট চিরে দেয়, আবার কারো চোখ উপড়ে নেয়। এই পুরো এপিসোডটাই ছিল ভীষণ নৃশংস। সবাই প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে। এ সময় ভিক্টর জানালা দিয়ে দড়ি নামিয়ে জুলিকেও নিচে নামিয়ে দেয়। তারা প্রথমে শহরের দিকে পালাতে চেয়েছিল, কিন্তু ভিক্টর বলে শহর নিরাপদ নয়, আমার সঙ্গে জঙ্গলে চলো। জুলি তার কথা মেনে নেয়। এদিকে এলিস নিজের প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ দেয়, কিন্তু পরে তার পা ভেঙে যায়। সে আর পালাতে পারে না। ঠিক তখনই ফাতেমা এসে তাকে সাহায্য করে। সে তাকে 4 দেয়ালের ভেতর ঢুকিয়ে সেই তিলিস্মি পাথরটা ঝুলিয়ে দেয়। পিচাসরা বাইরে ঘোরাফেরা করলেও ভেতরে ঢোকার সাহস পায় না। সেই পাথরই ফাতেমা আর এলিসের প্রাণ বাঁচায়। জঙ্গলের ভেতর ভিক্টর জুলিকে বলে তিলিস্মি গাছের ভেতরে ঢুকে পড়তে। সে বলে তুমি কোথাও না কোথাও টেলিপোর্ট হয়ে যাবে, দ্রুত ঢুকে পড়ো। জুলি ঢুকতেই হঠাৎ করে সেই বেসমেন্টে পৌঁছে যায়, যেখানে আগে জেট লাশ দেখেছিল। এদিকে ফাদার খাত্রি এবং বয়েড একসঙ্গে বসে তাদের শেষ পানীয়টি খাচ্ছিল। এই পানীয়টি ফাদার খাত্রি 3 বছর আগে মাটির নিচে লুকিয়ে রেখেছিল। তারা ঠিক করে পরদিন জঙ্গলে গিয়ে বেরোনোর পথ খুঁজবে। ঠিক তখনই ডোনা একটি গাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। গাড়ির ভেতরে অনেক লোক ছিল। সে বয়েডকে অনুরোধ করে পোস্ট অফিসের দরজা খুলতে। পিচাসরা তাদের ওপর আক্রমণ করেছে। পাদ্রি মাঝখানে পড়ে সাহায্য করতে গেলে একটি পিচাস তার গলা কেটে দেয়। বয়েড কোনো মতে তাকে পোস্ট অফিসে নিয়ে আসে, কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধু এই শহরের রক্ষক আর বেঁচে নেই। ঠিক এইভাবেই একের পর এক প্রতিটি এপিসোডে আরও বেশি সাসপেন্স তৈরি হতে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই রাত কি সবার জন্য শেষ রাত হয়ে থাকবে? বয়েড একা জঙ্গলে গিয়ে বেরোনোর পথ খুঁজে পাবে? জুলি কি গাছ থেকে বেরিয়ে আবার বাড়ি ফিরতে পারবে? নাকি ভিক্টর তার আঁকা ছবিগুলোর রহস্য ভেদ করতে পারবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের পরবর্তী এপিসোডগুলো অবশ্যই দেখতে হবে। বর্তমান সময়ে আমরা দেখতে পাই জুলি টেলিপোর্ট দিয়ে তার বাড়িতে ফিরে আসে, কিন্তু ভিক্টরের কোনো খবর পাওয়া যায় না। এরপর জুলি আর তাবিথা একসঙ্গে সেই গর্তের পাশে বসে ঘুরে চলেছে। তারা ভাবছিল আসলে এই বিদ্যুৎ আসে কোথা থেকে, কারণ যদি জানা যায় বিদ্যুতের উৎস কোথায়, তাহলে হয়তো সেখানে এমন কেউ আছে যে তাদের সাহায্য করতে পারবে। এই সময় জুলি থমাসের বিষয় নিয়ে তার মায়ের কাছে ক্ষমা চায়। আসলে থমাস ছিল তাদের 3য় সন্তান, সবচেয়ে ছোট ভাই, যে ছাদ থেকে পড়ে মাথা ফেটে মারা গিয়েছিল। তাবিথা আর কোনো সন্তান হারাতে চায় না বলেই জুলিকে এখানেই থাকার নির্দেশ দেয়। জুলিও মায়ের কথা মেনে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। বর্তমান সময়ে আমরা আরও দেখি শহরের কিছু লোক যারা আলাদা আলাদা বাড়িতে থাকতো, তারা এসে স্টোর রুমে হামলা চালায়, যেটার দেখভাল করত টিয়ান। টিয়ান তাদের বোঝায়, আমি জানি এখন কঠিন সময় চলছে, কিন্তু এখানকার খাবার যদি তোমরা লুট করতে শুরু করো, তাহলে বাকিদের জন্য সমান খাবার থাকবে না। ঠিক তখনই বয়েড সেখানে পৌঁছে সবাইকে শান্ত করে বলে, চুরি করে কিছুই পাওয়া যাবে না, এখন আমাদের কাছে সবার প্রাণ বাঁচানোই সবচেয়ে জরুরি। আমি আর টিয়ান মিলে সবার মধ্যে সমানভাবে খাবার ভাগ করার চেষ্টা করব, ততক্ষণ সবাই শান্ত থাকুন। এরপর দৃশ্য আবার অতীতে ফিরে যায়, যেখানে পাদ্রি বয়েডের সঙ্গে কথা বলছিল এবং বলছিল এই শহরের মানুষদের জীবনযাপনের পদ্ধতি খুবই অদ্ভুত। আর ঠিক এই সময় থেকেই বয়েড পাথর আর ফুলের সেই প্রথা চালু করেছিল, যাতে অনুষ্ঠানের মাধ্যমে বোঝা যায় কে শহরে থাকতে চায় আর কে কলোনি হাউসে থাকতে চায়। এটাই সেই মুহূর্ত যখন এলিস তার মা বাবাকে ছেড়ে কলোনি হাউসে থাকা শুরু করে। এরপর আমরা কেনিকে দেখি, যে ভীষণ ভয় পেয়ে গেছে। তার অভিজ্ঞতাও কম, উপরন্তু সে চাইনিজ হওয়ায় ভাষাটাও ঠিকমতো বোঝে না। শহরের লোকজনও তার কথা মানছে না। বয়েড তাকে বলে, তোমাকে শক্ত হতে হবে, কারণ আমি এখান থেকে বেরোনোর সিদ্ধান্ত নিয়েছি। আমি বেঁচে ফিরি বা এই শহরের জন্য প্রাণ দিই, সবকিছু এখন তোমাকেই সামলাতে হবে, তাই সবকিছুর ওপর তোমার নিয়ন্ত্রণ রাখতে হবে। এরপর আবার দৃশ্য অতীতে যায়। সেই সময় খাবারের খুব অভাব ছিল, কিন্তু গ্রামে পশু পাখি বেঁচে থাকতো, ছাগল, ভেড়া, গরু, কুকুর, এই ধরনের পশু আর কি। তখন বয়েড পাদ্রিকে বলে, আমি জঙ্গলে যাচ্ছি, শিকার করে খাবার আনবো, অন্তত তাতে আমরা বেঁচে থাকতে পারবো। পাদ্রি তাকে বাধা দিলেও বয়েড শোনেনি। সে ছুরি নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে।
অনেক দূর যাওয়ার পর সে একটি ছোট্ট ঘর দেখে, যেন একটা ঝুপড়ি, কিন্তু অন্ধকার নেমে আসে। বয়েড ভীষণ ভয় পেয়ে যায়, কোথাও সে হিংস্র পিচাসরা এসে তাকে মেরে না ফেলে। পালাতে গিয়ে সে ঝোপের আড়ালে থাকা একটি ছোট্ট গুহায় ঢুকে পড়ে। পিচাসরা দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকলেও ভেতরে ঢোকে না। পুরো রাত বয়েড গুহার ভেতরেই কাটায়। পরদিন সকালে সে দেখতে পায় কয়েকটি পাথর, যেগুলোর ওপর অদ্ভুত নকশা আঁকা। তখনই বয়েড বুঝতে পারে এই পাথরগুলি পিচাসদের দূরে রাখে। মোট 15টি পাথর ছিল, আর বয়েড সবগুলো সঙ্গে নিয়ে শহরে ফিরে আসে। বর্তমান সময়ে দৃশ্য যায় এলিসের দিকে। তার পা ভেঙে গেছে, অবস্থা খুব খারাপ। তার বাবা এসে তাকে বলে, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, কারণ তুমি মনে করো তোমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। কিন্তু সেদিন যা হয়েছিল, তুমি নিজেও সেখানে ছিলে। তুমি জানো তোমাকে বাঁচানোর জন্যই আমাকে টেলিকে গুলি করতে হয়েছিল। ঠিক তখন ফাতিমা এসে পরিস্থিতি সামলে দেয় এবং এলিসকে বোঝায়, যাই হোক উনি তোমার বাবা, তোমার ক্ষতি চান না। এরপর আবার দৃশ্য অতীতে যায়। সেই সময় বয়েড 15টি পাথর নিয়ে শহরে ফিরে আসে। তখন টেলিকে বন্দুক হাতে চিৎকার করতে দেখা যায়, আমরা সবাই ঘুমিয়ে আছি, মরলেই আমরা আসল দুনিয়ায় ফিরে যাব, তাই আমাদের এখনই মরতে হবে। এ কথা বলে সে গুলি চালাতে শুরু করে। 2-3 জন মারা যায়। এলিস সামনে এলে তাকেও মারতে যাচ্ছিল, কিন্তু বয়েড নিজের ছেলেকে বাঁচাতে নিজের স্ত্রীর ওপর গুলি চালায়। এরপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। বয়েড ছেলেকে বিদায় জানিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে পথ খুঁজতে। অন্যদিকে জিম, কেনি আর ডোনা মিলে একটি মিটিং করে সবাইকে জানায় একটি ইলেকট্রিক টাওয়ার বানানোর চেষ্টা চলছে, যাতে সিগন্যাল পাঠানো যায়। এর জন্য কাঠ, তার, ইলেকট্রনিক যন্ত্রপাতি আর গাড়ির ব্যাটারির দরকার। যার কাছে যা আছে তা দিয়ে সাহায্য করতে অনুরোধ করা হয়। এদিকে দেখা যায় বয়েড একা নয়, তার সঙ্গে সারা আছে। দুজনেই এক নতুন যাত্রায় বেরিয়ে পড়ে। এখন প্রশ্ন, সারা কি পিচাসদের কথায় বয়েডকে মেরে ফেলবে? এর উত্তর আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর বয়েড আর সারা জঙ্গলে হাঁটছে। বয়েড গাছে গাছে দাগ কেটে রাখছে, যাতে ফেরার পথ চেনা যায়। সে সারাকে বন্দুকের মুখে রেখেছে। সারা বলে, আমি এখান থেকে বেরোলে কোথাও যেতে পারবো না, আমার কাছে পাথর নেই, চাইলে তুমি হাতকড়া খুলে দিতে পারো, আর আমার বাথরুমও যেতে হবে। বয়েড হাতকড়া খুলে দেয়। এরপর ডাইনারে কেনি এবং তার মা টিয়ানকে দেখা যায়। কেনি জিজ্ঞেস করে, যদি বাড়ি ফেরার সুযোগ পাই তুমি প্রথমে কি করবে? মা বলে, চীনে এমনই একটা ডাইনার খুলবো। তখন ক্রিস্টি এসে কেনিকে একটি বই ফেরত দেয়। কথাবার্তায় বোঝা যায় ক্রিস্টিও তাকে ভালোবাসতে শুরু করেছে। কেনি বিয়ের প্রস্তাব দেয়। ক্রিস্টি বলে, ভেবে জানাবো। অন্যদিকে জিম ও বাকিরা কাঠের টাওয়ার বানানো শুরু করে। ব্যাটারি চার্জ নেই, মাত্র 10-15 মিনিট চলবে। সবাই চিন্তায় পড়ে যায়। ডোনার আগে কাঠ ভাঙতে শুরু করলে কেনি তাকে শান্ত করে। জঙ্গলে বয়েড এবং সারা এক গাছে ঝোলানো অনেকগুলো কাচের বোতল দেখে। বোতল নামাতে গেলে পিচাসদের চিৎকার শোনা যায়। সারা যন্ত্রণায় ভেঙে পড়ে। এদিকে জেট বুঝতে পারে তারগুলো নকল হলেও বিদ্যুৎ আসল। এখান থেকেই তার মাথায় নতুন আইডিয়া আসে। বয়েড আর সারা একটি ছোট টেন্টে পাথর ঝুলিয়ে ঘুমায়, কিন্তু রাতের বেলা পিচাসরা টেন্ট টানতে শুরু করে এবং তোলপাড় শুরু করে দেয়, যেন সবকিছু লণ্ডভণ্ড করে ফেলবে। যদিও একটু পরে তোলপাড় থেমে যায়। রক্ষা কবচ পাথরটি নিচে পড়ে গিয়েছিল, যদিও আবার বয়েড সেটা তুলে আবার তাঁবুতে লাগিয়ে দেয়। তখন আবার তারা আরেকটা বিস্ময়ের সম্মুখীন হয়। প্রথমে একটা আওয়াজ শোনা যায়, তারপর একটা তীব্র আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে দেয়। একেবারে দিনের মতো তীব্র আলো, যদিও তারা বুঝতে পারে না এই আলোর উৎস কি, শুধু বিস্ময়ে নির্বাক হয়ে বসে থাকে। সকালে যখন তারা তাঁবু থেকে বের হয়, তখন দেখে পুরো এরিয়াটা মাকড়সার জালে ছেয়ে গেছে। এরকম অদ্ভুত দৃশ্য তারা কখনোই দেখেনি। আর এই তীব্র সাসপেন্সের মধ্য দিয়েই এই দুর্দান্ত এপিসোডটি এখানেই শেষ হয়। তাহলে কি পরের এপিসোডে বয়েড আর সারা এই সমস্ত হিংস্র দানবদের হাত থেকে নিজেদের প্রাণ বাঁচাতে পারবে এবং বাকিদের জন্য কোনো পথ বের করতে সক্ষম হবে, নাকি জেট যে বিদ্যুতের উপায়টা খুঁজে পেয়েছে তার সাহায্যে তারা বাইরে কোনো বার্তা পাঠাতে পারবে? এই সব প্রশ্নের উত্তর তো আপনাদের পরের এপিসোডগুলোতেই জানতে হবে, যেটা হতে চলেছে সিজন 1-এর ফিনালে, অর্থাৎ শেষ এপিসোড। তো বন্ধুরা, এখন আমরা জানতে চলেছি ফ্রম সিজন 1-এর এপিসোড 10, বা বলা যায় সিজন 1-এর ফিনালে। এদিকে সকালবেলা জেট তাদের বাড়িতে এসে জিমকে জোরে জোরে ডাকতে থাকে এবং বলে যে সে অবশেষে বিদ্যুতের সমস্যার সমাধান খুঁজে পেয়েছে। সে একটি গাড়ি থেকে একটি হেয়ার ড্রায়ার খুঁজে নিয়ে এসেছে। এখানে শহরের কোনো প্লাগ নেই, সবকিছু অটোমেটিক চলে।
এমনকি টেবিল ল্যাম্পের সাথেও কোনো বৈদ্যুতিক তারের কানেকশন নেই। তবুও জেড একটি উপায় খুঁজে বের করেছে। জেড জিমের বাড়ির টেবিল ল্যাম্পটা নেয়, তারপর সে ল্যাম্প থেকে বাল্বটা খুলে ফেলে, তারপর হেয়ার ড্রায়ারের তারের শেষ অংশ ল্যাম্পের হোল্ডারের ভেতরে রাখে। এরপর সে ল্যাম্পটা আবারও হোল্ডারে বসিয়ে দেয়। এবার যখনই সে ল্যাম্পের সুইচ অন করে তখন বাল্বের সাথে হেয়ার ড্রায়ারও চালু হয়ে যায়। আর এই টেকনিক কাজে লাগিয়ে পুরো কলোনি হাউসটাকে একটা বড় ব্যাটারি হাউস বানিয়ে ফেলতে পারবে। জিম বলে, দোস্ত, তুমি তো বিশাল একটা সমস্যার সমাধান করে ফেলেছ। এত বিদ্যুৎ দিয়ে আমরা অনেকদিন ধরে মেসেজ ট্রান্সমিট করতে পারবো। তাহলে আর দেরি কেন, চলো টাওয়ারের দিকে যাই। এদিকে শহরে সবাই ডাইনারের রেস্তোরাঁয় যায়। সবাই সেখানে নাস্তা করতে এসেছিল। তারা দুজনে সবাইকে তাদের কাজের ব্যাপারে এক্সপ্লেন করে বোঝায়। তারা বোঝায় এই কাজে তাদের সবার হেল্প প্রয়োজন। তাদের পাওয়ার সাপ্লাইয়ের জন্য তাদের প্রচুর তারের দরকার। অন্যরা যেন বিভিন্ন গাড়ি, গোডাউন ইত্যাদি জায়গা থেকে তার এবং বিভিন্ন ইলেকট্রনিক্স যে কোনো সামগ্রী জোগাড় করে নিয়ে আসে। তারা যদি এই কাজে সার্থক হয় তাহলে আজকের মধ্যেই তারা বহির্বিশ্বে তাদের সিগন্যাল পাঠাতে পারবে। জিম এবং জেডের এ কথা শুনে সবাই নতুন আলোর দিশা খুঁজে পায়। তাই সবাই তাদের হেল্প করতে রাজি হয়ে যায় এবং তখনই কাজে লেগে যায়। অন্যদিকে বয়েড আর সারা জঙ্গলের ভেতর মাকড়সার জালে ঘেরা গাছের মধ্যে এগিয়ে যায়। কিন্তু সারা বারবার বয়েডকে ফিরে যাওয়ার জন্য বলছিল। গত রাতের ঘটনার পরে সে আর সামনে এগোনোর ভরসা পাচ্ছিল না, কিন্তু তবুও বয়েড তার কথাকে গুরুত্ব দেয় না। সে জেদ ধরে গত রাতে যেদিক থেকে আলোটা এসেছিল সে ওদিকেই যাবে। হতে পারে সেটা তাদের জন্য ইশারা, কেউ বা কিছু হয়তো তাদের সাহায্য করার জন্য ওদিকে রয়েছে। এরই মধ্যে বয়েড দূর থেকে একটি মহিলার কণ্ঠ শুনতে পায়। কেউ বিপদে পড়ে সাহায্যের জন্য চিৎকার করছে। বয়েড সেদিকে দৌড় দেয়, যদিও সারা কিছুই শুনতে পাচ্ছিল না। বয়েড একটি গাছের সামনে যায়। সে মাকড়সার জাল সরিয়ে দেখে তার স্ত্রী টেলি গাছের সাথে মাকড়সার জালের ভেতরেই আটকে আছে। বয়েড আর একটু কাছে গেলেই টেলি তার হাত চেপে ধরে এবং ভয়ঙ্করভাবে চিৎকার করে। বয়েড চমকে ওঠে, পেছনে সরে আসে। তখনই তার পা একটা মাকড়সার বাসার ওপরে পড়ে বাসাটা ভেঙে যায়। সেই সাথে কিছু বিষাক্ত মাকড়সা তার গায়ে উঠে পড়ে এবং কামড়ে ধরে। সে দ্রুত জামা খুলে মাকড়সাগুলো ছাড়িয়ে নেয়। সারাও তাকে হেল্প করে। এরকম ভয়ঙ্কর কিছুর মুখোমুখি তাকে হতে হবে সে ভাবতেও পারেনি। তারা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু শক্ত সমর্থক বয়েড এবার বেশ ভেঙে পড়েছে। টেলিকে দেখার পরে সে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে যায়। তার মনে হয় সারা হয়তো ঠিকই বলেছিল, তাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। বয়েড হতাশ হয়ে যায়। সেই সাথে মাকড়সার কামড়ে তার শরীরে বিষক্রিয়াও শুরু হয়ে যায়। সারা বয়েডকে এটা সেটা বুঝিয়ে শান্ত করে এবং তাকে বোঝায় যে সে যদি তার ছেলেকে ফিরে পেতে চায় তাহলে তাকে এখান থেকে জীবিত ফিরতে হবে। এটা শুনে বয়েড নিজের মনে কিছুটা সাহস পায়। সে আবারও উঠে দাঁড়ায় এবং সামনের দিকে এগোতে শুরু করে। তারপরে তারা একটি খাঁজের ওপরে উঠে দাঁড়ায় এবং দেখতে পায় দূরে পাহাড়ের উপরে একটা সচল ওয়াচিং টাওয়ার। তারা বুঝতে পারে গতকালের আলোর উৎস তাহলে এই ওয়াচিং টাওয়ারের লাইটটাই ছিল। এদিকে রেডিও টাওয়ারের কাঠামো ততক্ষণে রেডি হয়ে গিয়েছিল। দড়ি বেঁধে সেটা কলোনি হাউসের ছাদে টেনে তুলে নেওয়া হয়। পাওয়ার সাপ্লাইয়ের জন্য তারগুলো জোড়া দিয়ে রেডি করে নেওয়া হয়েছিল। এবার শুধু কমিউনিকেশন যন্ত্রটা ঠিকঠাকভাবে কাজ করলেই হয়। তারা টাওয়ার বসিয়ে পাওয়ার সাপ্লাই অন করে রেডিওটা চালু করে। আর এবার তাদের ভাগ্য সহায় হয় এবং তারা সিগন্যাল পেয়ে যায়। সবাই আনন্দে লাফিয়ে ওঠে, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। তারা খেয়াল করে ঘন কালো মেঘ এদিকে ধেয়ে আসছে। ঠিক তখনই হঠাৎ বজ্রপাত শুরু হয়। দ্রুত অন্ধকার নামে। তাই তারা দ্রুত বহির্বিশ্বের সাথে কানেক্ট করার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে জোরে বৃষ্টি নামে। তবুও জিম বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কানেক্ট পাওয়ার চেষ্টা চালিয়ে যায়। হঠাৎ সে কারোর সাথে কানেক্ট হয়ে যায় এবং ওপাশের ব্যক্তিটি কথা বলে ওঠে। লোকটা জিমকে তার নাম ধরে ডাকে। এতে জিম খুবই হকচকিয়ে যায়। জিম লোকটিকে জিজ্ঞেস করে, আপনি কে? লোকটা সে প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তোমার স্ত্রীর গর্ত খোঁড়া উচিত হয়নি। কথাটা বলেই লাইন কেটে যায়। লাইন কাটতেই জিম বাড়ির দিকে দৌড় দেয়। একই সময় কলোনি হাউসে তারা যে পাওয়ার সাপ্লাই সিস্টেম বানিয়েছিল সেই পাওয়ার সাপ্লাই টেবিল ল্যাম্পগুলোর বাল্বগুলো ব্লাস্ট হতে শুরু করে। এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে তাবিথা বাড়ির বেসমেন্টে এখনো খোঁড়াখুড়ি চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে তাবিথার মাথায় একটা প্রশ্ন ঢোকে, বিদ্যুতের সাপ্লাই কোথা থেকে আসে? সে দেয়াল ভেঙে দেখে বৈদ্যুতিক তার মাটির নিচে চলে গেছে। তাই সে বিদ্যুতের উৎস খুঁজতে বাড়ির বেসমেন্টে খোঁড়া শুরু করেছিল।
তো ঘুরতে ঘুরতে হঠাৎ তাবিথা খেয়াল করে মেঝেতে ফাটল দেখা যাচ্ছে। মুহূর্তেই ফাটলটা ভেঙে যায় আর তাবিথা নিচে পড়ে যায়। নিচের পুরো জায়গাটা আন্ডারগ্রাউন্ড টানেলের মতো। তবে আরো আশ্চর্যের ব্যাপার হলো সেখানে বিদ্যুতের কোনো উৎসই ছিল না। তাবিথা বিচলিত হয়ে পড়ে, এখন সে কি করবে? তখনই টানেলের ভেতর থেকে ভিক্টর বেরিয়ে আসে এবং বলে, তুমি এসেছো? সাদা কাপড় পরা সেই অদৃশ্য ছেলেটি বলেছিল তুমি আসবে, আর এই জন্যই আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছিলাম। এরপর ভিক্টর বলে তাদের এখনই এই জায়গা থেকে চলে যেতে হবে, কারণ এটা সেই জায়গা যেখানে অদৃশ্য শক্তি বা আত্মাগুলো ঘুমায়। তাবিথা ভিক্টরের কথার অর্থ বুঝতে পারে না। তখন ভিক্টর দেয়ালে আঁকা চিত্রগুলো টর্চ মেরে দেখায় এবং বলে এসব ড্রয়িংগুলো তারাই এঁকে রেখেছে। এ সময় জায়গাটা ভঙ্গুর হয়ে পড়েছিল, তাই ভিক্টর এখানে আর সময় নষ্ট না করে তাবিথাকে নিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়ে। ততক্ষণে জিমও বাড়িতে পৌঁছে যায়। সে দেখে তার মেঝেতে বিশাল বড় গর্ত হয়ে আছে, কিন্তু সে তাবিথাকে কোথাও দেখতে পায় না। এদিকে জঙ্গলে জোরালো বৃষ্টি নামে, দুর্যোগের প্রভাব সেখানেও পড়েছিল। বয়েডের হেঁটে যেতে ভীষণ কষ্ট হচ্ছিল। বিষক্রিয়ায় সে দুর্বল হয়ে পড়েছিল। বয়েড সারাকে এখান থেকে চলে যেতে বলে, কিন্তু সারা বলে যে সে বয়েডকে বিপদে একা রেখে কিছুতেই পালিয়ে যাবে না। এই সময় সারাকে সেই সাদা কাপড় পরা বাচ্চা ছেলেটা দেখা দেয়। সে সারার সাথে কথা বলে। ছেলেটা সারাকে একটা ফায়ারের ট্রি দেখিয়ে বলে তারা যেন ওখানে লুকিয়ে পড়ে। এই শক্তিগুলো এখন ভীষণ রেগে আছে, তাদের এখনই লুকিয়ে পড়তে হবে, তা না হলে অনর্থ হয়ে যাবে। সারা বয়েডকে তুলে ফারওয়ে ট্রির কাছে নিয়ে যায়। তারপর প্রথমে বয়েডকে গাছের কোটরে ঢুকিয়ে দিয়ে বলে, আপনি ঢুকেন, আমিও পেছনে আসছি। বয়েড গাছের কোটরে ঢুকতেই সে একটা গুহার ভেতরে চলে আসে। এটা খুব সরু, চারদিকে দেয়াল তোলা বদ্ধ একটা জায়গা। বয়েড আতঙ্কে জোরে চিৎকার করতে থাকে, কেউ আছো? শুনতে পাচ্ছ আমাকে? কিন্তু তার কথা দেয়ালে প্রতিধ্বনিত হয়ে শুধু তার কাছেই ফিরে আসে। অন্যদিকে শহরে ঝুম বৃষ্টির মাঝে একটি বড় বাস এসে থামে। আর এই সিরিজের প্রথম সিজনটি এখানেই শেষ হয়ে যায়। এখন প্রশ্ন রয়ে যায়, বয়েড কি বাঁচতে পারবে? নতুন আসা লোকেরা কি টিকে থাকবে? সারা কি তিলিস্মি পাথর ছাড়া রাত পার করতে পারবে? ভিক্টর কি নিচের পিচাসদের মাঝেও দেবিথার সাহায্য করতে পারবে? নাকি জিম নতুন করে আরো শক্তিশালী রেডিও বানাতে পারবে? এসব কিছুর উত্তর মিলবে নেক্সট সিজনে। অনুরোধ রইল বেশি করে লাইক এবং সাপোর্ট করুন, যাতে আমরা আরো ভালো মুভি এবং সিরিজের এক্সপ্লেন আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসাই আমাদের অনুপ্রাণিত করে। সিজন 2 খুব শীঘ্রই আসছে। ততদিন পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।